যদি একটা নাম পিক করতে হয় একটাই। সেটা হবে অপার ভাইয়া। আমার সাবজেক্টে এখন জব নাই, এখন আমি কি করব? আমি তো বিসিএসই দিব বা আমি অন্য একটা প্রাইভেট সেক্টরে ঢুকবো। সো আমার লাইফের কাইন্ড অফ সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট যেই মানুষটা ক্রিয়েট করছেন তিনি হচ্ছেন ফাহাদ হুসাইন স্যার। ওই সময় আমি অপার্স ক্লাসরুম চ্যানেলে দুইটা ভিডিও দিছিলাম, তখন অপার্স ক্লাসরুম চ্যানেলের সাবস্ক্রাইবারও 5-10 হাজার। আমি চান্স পাওয়ার আগেই, তুই জানোস আমি চান্স পাওয়ার আগে আমার কোর্সও নামছে। বুয়েটে চান্স পাওয়ার পরে না একটা জিনিস হয় যে তোর আলাদা একটা ভ্যালু আসতে থাকে সব দিক থেকে। এরপর তো সবাই ওইখান থেকে বের হয়ে এসিএস ফর্ম হইলো। সো এসিএসের একদম শুরু থেকেই আমি আছি, মানে একদম যেই দিন এসিএসের জন্মলগ্ন যেই তারিখে শুরু হয়েছে সেই তারিখ থেকে আমি আছি। ইঞ্জিনিয়ারিংয়ে যাদের নামের সাথে ইঞ্জিনিয়ার লেখা থাকে তারা আবার ইঞ্জিনিয়ার না। বুঝছস আমি কি বলতেছি? সো ইঞ্জিনিয়ারিং সেক্টরটা Let's take 1 minute pause for আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দি পডকাস্ট অ্যারেঞ্জড বাই এডেড গ্রুপ। আজকে আমাদের সাথে আছে এইচএসসি ক্র্যাকার্সের সারোয়ার হোসেন ইমন। দোস্ত কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। এখনকার যারা বাচ্চারা আছে দেখতেছে তারা হয়তো একটু অফেন্ড খাইতে পারে যে দোস্ত কেমনে কি বললো। আসলে যারা 22-23-এর বিশেষ করে তারা জানে যে আমি আর সারোয়ার কিন্তু কলেজ লাইফের ফ্রেন্ড, একই ব্যাচ, একসাথে বলা যায় ওঠা বসা। ও যদিও এর থেকে আমার একটু আগে আসছে, ট্রু। আমি একটা কোশ্চেন করতেছি অডিয়েন্সকে সাথে রেখে আর কি। তুই বিয়ে করলি মামা রিসেন্টলি, আই ডিডেন্ট গেট অ্যান ইনভিটেশন। সো এর আগে আমাকে বল, তুই তো আমার আগে বিয়ে করছিস, হ্যাঁ, সো তোর বিয়েতে আমাকে দাওয়াত দিস নাই কেন? আমারটা ঘরোয়া ছিল, একদম ঘরোয়া, না, তখন বাচ্চা এখন ছিলাম। আমি বলি ফ্রেন্ডদের বিয়ের ব্যাপারটা এরকম যে যেই ফ্রেন্ডের দাওয়াত দেয় হুম হুম। তার বিয়েতে কিন্তু ওই ফ্রেন্ডই দাওয়াত পায়। সো যেহেতু তুই শুরুতে শুরু করস নাই, আমি কেমনে ধরে দাওয়াত দিব? এখন আমি যদি নেক্সটে কোনো একটা অনুষ্ঠান করার তৌফিক আল্লাহ আমাকে দেয়, শুড আই ইনভাইট ইউ? তখন দিবি? এই এই লজিকটা তো মিলতেছে না ম্যান। না, এই যে আগের দুইটা কাটাকাটি, এখন নতুন আচ্ছা, তাহলে আরেকটা নতুন বিয়ে করে, যদি করস হ্যাঁ। তাহলে ওকে, ঠিক আছে, এই পার্টটা কেউ না দেখলেই হয়েছে। ঠিক আছে, নেক্সট যখন আমরা আবারও একটা করে বিয়ে করবো তখন ইনশাল্লাহ দাওয়াত দেওয়ার ব্যাপারটা প্রচলিত হবে। আচ্ছা, সো নাফিসকে অনেক ধন্যবাদ ওর পডকাস্টে মানে ইনভাইট করার জন্য। মূলত আমার যোগ্যতা আছে কিনা পডকাস্টে কথা বলার আমি আসলে জানি না। সো নাফিসকে আগেই ধন্যবাদ জানাচ্ছি। আর নাফিস আমার কলেজ থেকেই ফ্রেন্ড, আসলে কলেজ থেকে শুরু করে এরপর চান্স পাওয়ার পর অনেক দিন একসাথে অনেক কাজও করা হয়েছে। সো এগুলো হয়তো অনেকে দেখো নাই, কারণ ততদিন আসলে আমরা ক্যামেরাতে ছিলাম না একসাথে, হয়তো অফলাইনে একসাথে ছিলাম। সো এই জন্য হয়তো অনেকে দেখো নাই। সো আজকে হচ্ছে একসাথে একসাথে ক্যামেরাতে দেখছো। দ্য গাই ইজ প্রিটি হাম্বল আর কি, এভাবে করে আমার সাথে বলতেছে যে যোগ্যতা আছে কিনা। নাইস ম্যান, আলহামদুলিল্লাহ দ্যাট ইউ আর সো মাচ হাম্বল। তোকে একটা প্রশ্ন করি দোস্ত, অবশ্যই। তোর এই মুহূর্তে অনলাইন স্টুডেন্ট কত? অনলাইনে স্টুডেন্টটা তো তেমন কাউন্ট করে বলা যায় না, কারণ হচ্ছে যে এটা তো ভ্যারি করে। লাইক এইচএসসির আগে এমনও দিন গেছে যে একদিনে 2 লাখ স্টুডেন্ট আমার ক্লাস দেখছে। হুম 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 আবার এমনও দিন যায় যে একদিনে 15,000ও দেখে না। হুম হুম। সো এই কাউন্টটা আসলে ভ্যারি করে। সো এখন পর্যন্ত আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে আলহামদুলিল্লাহ স্টুডেন্টদের হেল্পে এখন ইউটিউবে আছে 1.5 লাখ, অ্যান্ড আমার ফেসবুক গ্রুপেও অলমোস্ট 1.5 লাখের আশেপাশে স্টুডেন্ট আছে। সো এর প্রথম কারণ হচ্ছে স্টুডেন্টরা আমার সাথে কানেক্ট করতে পারে, আমার ক্লাস ভালো লাগে। সো এটা পুরোটাই স্টুডেন্টদের ক্রেডিট, অ্যান্ড আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি আর কি যে আমার স্টুডেন্টরা যেরকম কন্টেন্ট পছন্দ করে সেরকম কন্টেন্ট দিয়ে যাওয়ার। আচ্ছা, তোর কি মনে পড়ে ম্যান যে আমরা শুরু করছিলাম কততে? ওই যে আমরা একবার নীলক্ষেতে দাঁড়াইছিলাম, হুট করে একজন ভাই আসলেন আউট অফ নো হোয়ার, বললেন যে আমাদের একটা কোচিং আছে। হ্যাঁ হ্যাঁ, আমি 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 এই কাহিনীটা বলি। সো আমরা একদিন তখন বুয়েটে নতুন চান্স পাইছি, রাইট? হুম, একদম জাস্ট। সো নতুন চান্স পাওয়ার পরে একদিন আমি আর নাফিস নীলক্ষেতের বা সায়েন্স ল্যাবের আশেপাশে এলাকাটায় ঘুরতেছিলাম। তখন আমরা অনেক ঘোরাঘুরি হইতো একসাথে, মিরপুর একেও অনেকদিন ঘুরছি, চা খাইতাম, কফি খাইতাম, সেরকম ঘোরাঘুরি হতো। সো একদিন নীলক্ষেতে আমরা দুজন দাঁড়ায় আছি, তখন একজন লোক, তার একটা কোচিং সেন্টার আছে মিরপুর 1 বা 2 এই দিকে মনে হয়, আমার মনে একের নেই। আশপাশে। হ্যাঁ, সো ওইখানে একটা কোচিং সেন্টার আছে। উনি এসে বলতেছে যে ভাই আপনারা তো বুয়েটের, ক্লাস নেবেন কি না? আমরা তো তখন বেকার কাইন্ড অফ নতুন চান্স পাইছি। সো তখন আমরা দুইজনই আসলে ওইখানে ক্লাস নিতাম। সো আমার তখন বাসা ছিল ধানমন্ডির দিকে। সো ওইখান থেকে এসে এসে মিরপুর 1-এ ক্লাস নিতাম প্রতিদিন বাসে করে এসে। অ্যান্ড এই আর কি, ওইখানে ক্লাসে আসলে বেশি স্টুডেন্টও থাকতো না, প্রতিটা ক্লাসে 5 থেকে 6 জন স্টুডেন্ট থাকতো। আমরা একটু ছোট্ট করে একটু রেটে যাই, কারণ অনেকে আর কি এর থেকে, অনেকে নতুন ঢুকে তো অনেকে একটু ডিমোটিভেটেড হয়ে যায়। আমরা শুরুটা করছিলাম কত টাকাতে? তুই একটা রেঞ্জ বল যে এত টাকাতে এত ঘন্টা। আমি আর তুই সেম ইয়াতেই ঢুকছিলাম আমার মনে আছে,
এবং এইটা তো আমরা ডেমো দিয়ে ঢুকছিলাম ম্যান। ঠিক আছে, কত দিয়ে বল একটু। সো আমার আমার আর তোর যে প্রথম কোচিংটা ছিল ওটার মধ্যে আমরা প্রতি ক্লাসে 300 টাকা করে পেতাম না, আমার যতটুকু মনে পড়ে। 300 টাকা করে পেতাম। 300 টাকাটাও হয়তো একটু জোরাজুরি করে নিয়েছিলাম। জোরাজোরি করে নিছিলাম, কথাবার্তা বলে, তাও যে ঠিকঠাক মতো টাইমলি পাইতাম ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আর এটা জোরাজুরি করার পরে অ্যামাউন্টটা 300 হয়েছে। 300 হয়েছে। এবং তোমরা কি মনে করতেছো আমি জানি না, এটা কিন্তু লাইক ক্লাসে তো আর একটা এটা ক্লাস কিন্তু 2 ঘন্টাও এত- হইতে পারে। এত আগেরও না, কারণ এটা হচ্ছে কত সাল? 22 সালের শুরুর দিকে হবে, 21 সালের লাস্ট বা 22 সালের শুরু। 22 জানুয়ারি বা 22 শীতকালে। 22 শীতকালে, ওই তো জানুয়ারি। জানুয়ারি। দ্যাট এক্সপ্লেইনস। হ্যাঁ, তো ওইখান থেকে ম্যান এই পর্যন্ত জার্নিটা, যারা বিশেষ করে অডিয়েন্সরা দেখতেছো তোমরা ভিডিওটা, বিশেষ করে যারা স্টুডেন্ট, আমরা কিন্তু বিশেষ করে আমি সারোয়ারকেও দেখছি, আমিও দেখছি, আমরা কখনো না বলি নাই ম্যান। মানে উই টুক দ্য ক্লাসেস। আমরা খারাপ লাগতো যে এত কেন, কিন্তু আমরা জানতাম যে শুরুটা কিন্তু এভাবে থেকেই হয়। এরপর থেকে এখন ইমনের আলহামদুলিল্লাহ অনলাইনে প্রায় 1.5 লক্ষের মতো স্টুডেন্ট। এটা জাস্ট আমি অ্যাভারেজে বলতেছি আর কি, কম বেশি অবশ্যই হবে। আমরা পুরো ইমনের টোটাল জার্নিটাতে যাইতে চাই, কারণ আমি জানি এই পর্যন্ত যারা দেখে আসছে অডিয়েন্সের অনেক প্রশ্ন থাকার কথা যে ইমন ভাইয়া কোথা থেকে আসলো। ইমন ভাই কিন্তু গ্রামের স্কুল থেকে পড়াশোনা করা, সেখান থেকে নটরডেম কলেজ, দেন এরপরে বুয়েটে, দেন এখন দেশের একটা সেরা ওয়ান অফ দ্য বিগেস্ট এডটেক প্ল্যাটফর্মস এসিএসে আছে। তো টোটাল জার্নিটাতে আমরা চলে যাব, জাস্ট কোশ্চেনগুলো করবো, তোমরা জাস্ট একটু দেখতে থাকো আর কি, অনেক কিছু জানতে পারবা। দোস্ত, গ্রামের স্কুল, দেন ওখান থেকে নটরডেম কলেজ, এই পার্টটুকু আমাকে একটু ক্লিয়ার কর, কেমনে কি ছিল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে মানে লাইফে যে আলহামদুলিল্লাহ এই অবস্থানে থাকবো, এটা আমি কোনোদিন কল্পনাও করি না আসলে। মানে সত্যি বলতে মানুষ স্বপ্ন দেখে না যে আমি এই স্বপ্নের জায়গাটাই থাকবো। এখন হয়তো অনেক স্টুডেন্টই এখন আছে যারা একটু ফ্যামিলির দিক থেকে জিনিসগুলো সাপোর্ট পায়, যে হয়তো কোনো মামা আছে বা কোনো ভাই আছে যারা হয়তো ওদেরকে গাইড করে যে তোমাকে এই কলেজে পড়তে হবে, এই ইউনিভার্সিটিতে পড়তে হবে। সো আমার পুরো এলাকার আশেপাশে এরকম কেউ ছিল না সত্যি বলতে। সো আমি আসলে কখনো চিন্তাও করি নাই যে আসলে কলেজ আসলে মানে ওই থানার বাইরে যেয়ে পড়া যায়, বা আচ্ছা। আমাদের থানার বাইরেও কলেজ আছে, এটা আমি কখনো মানে চিন্তাও করতাম না। আমার কাছে অপশন ছিল দুইটা, আমাদের থানায় যে কলেজটা, আর একটা হচ্ছে আমাদের জেলায় যে কলেজটা। সো গুরুদয়াল কলেজ বলো এটাকে, কিশোরগঞ্জে। সো ওই দুইটা অপশনই আমার কাছে ছিল, যে হয় আমি এখানে পড়বো, নয় গুরুদয়ালে পড়বো। এর বাইরে কোনো চিন্তা ভাবনা বা বাইরেও যে কলেজ আছে এগুলোর কথা ভাবিও নাই কখনো। আর আমি যে এসে কোনো দিন ঢাকা থাকবো এই জিনিসটাও কখনো ভাবি নাই। অ্যান্ড আমার তো শুরু থেকেই বললাম যে আমাদের গ্রামে কেউ এমন স্টুডেন্ট ছিল না যে ঢাকায় এসে পড়াশোনা করছে, মানে আমার আগে ঢাকায় এসে কলেজে পড়ছে, বা এরকম কাউকে দেখি নাই সিনিয়র। ধর থাকে না চাচা টাচা বা এলাকার একটু বয়স্ক তোর মানুষ। গ্লোবে আশপাশে তুই দেখিস হ্যাঁ। নাই। সো আমাদের এলাকাতে ছিল না এরকম কেউ। সো এই জন্য আর কি গাইডেন্সের একটু অভাব ছিল শুরু থেকে। সো আমার ক্লাস 9-এর কথা যদি বলি, তখনও আমি জানতাম না যে আমি নরডেমের জন্য পড়বো, আর নরডেমকে আমি চিনতামই না আসলে, সত্যি কথা। সো ক্লাস 9-এ আমার ফ্রেন্ড ছিল একজন, তার কাছ থেকে আসলে নরডেমের কথা শুনতে পাই। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে মানে গ্রামের দিকে, বিশেষ করে গ্রামের দিকে পড়াশোনার কিন্তু অনেকটাই ঘাটতি আছে। লাইক আমি ছোট করছি না কোনো টিচারকে, কিন্তু আমাদের গ্রামের দিকে যে জিনিসটা হইতো যে টিচারদের কাছে পড়তে যাইতো, অ্যান্ড স্কুলে কিন্তু ক্লাস হইতো না। হ্যাঁ, প্রিটি And নরমাল। আমি মজার কথা বলি, আমি হচ্ছে স্কুলে যাইতাম। সো সকালবেলা স্কুলে যেয়ে আমাদের এখানে একটা ক্লাসই হইতো, সবাই একটা ক্লাসই করতো, আচ্ছা। একটা ক্লাস প্রেজেন্ট দিয়ে চলে যেত সবাই বাসায়। মানে এরপরের গুলো কি ক্লাস টিচার আসতো না? টিচার নাকি? আসতো, ক্লাস হইতো, কেউ করতো না। কি করতো? সো আমাদের ওই জায়গাতে মোটামুটি কোচিং সেন্টার চলতো। এখনও গ্রামাঞ্চলের দিকে এই কোচিং সেন্টারই চলে বেশি। বাট সত্যি বলতে ওই কোচিং সেন্টারগুলোতেও যে জিনিসটা হইতো, মানে আমার যে কোচিং সেন্টারটায় পড়তাম, আমি ওনাদেরকেও ছোটো করছি না। সো ওইখানে যে জিনিসটা হইতো যে ওনারা পড়া দিত, যে তুমি কালকে এইটুকু পড়ে আসবা, পরের দিন পড়াটা নিত, আর না পারলে পেটাইতো। সেটাই তো। সো এরকম সিনারিও ছিল। সো ওই জিনিসটা অবশ্য পজিটিভ দিক, কারণ আসলে কেউ জোর না করলে ওই বয়সে কেউ পড়ে না আসলে। সো পজিটিভ নেগেটিভ দুইটাই থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা ওই টাইপের স্টুডেন্টদের যাদের নিজের ইচ্ছা নাই, তাদেরকে যদি ওইভাবে না পড়ায়, সেক্ষেত্রে হয়তো তারা ওই জিনিসটা করতো না। সো তখন আসলে আমাদের স্কুলের দিকে ফিজিক্স বা কেমিস্ট্রি এগুলো এরকমভাবে পড়াইতো যে সূত্র লিখে দিলাম, দেওয়া আছে, আমরা জানি এই সূত্র, মানটা বসাই, উত্তর চলে আসতো। বাট আমার মানে ক্লাস 9 থেকেই আর কি একটু ইচ্ছা ছিল যে আসলে ফিজিক্সগুলার জিনিসগুলোকে একটু ফিল করা, যে আসলে কেমনে হচ্ছে, বা একটু ঘুরাইয়া দিলে লিফটের ভিতরে হইলে কি হয়। এই জিনিসগুলো মাঝে মধ্যে কেউ প্রশ্ন করে, একটু ফ্রেন্ড আছে না এরকম কয়েকজন, একটু গুতায়। হ্যাঁ একটু গোতায়। সো এরকম কিছু মানে প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাইতো। সো তখনও তো ইন্টারনেট এত ভালো করে আসে নাই।
আমি আমরা যখন অ্যাকচুয়ালি কত সালে আমি আছি যখন এখন? ক্লাস 16 সাল? 2015 আগে ক্লাস 15 8 আমরা 2015 ছিলাম। সো 14 সালের দিকে 15 সালের দিকে ইন্টারনেট খুবই রেয়ার ছিল, ওয়াইফাই তো খুবই ছিলই না, আর ইন্টারনেট হচ্ছে কিনে নিতে হতো। এবং এটা খুব এক্সপেন্সিভ ছিল। হ্যাঁ, সো তখন আমি নতুন নতুন ফোন নিছি। হুম, হুম। সো আমি আসলে ইউটিউবে খুঁজতাম যে কেমিস্ট্রি চ্যাপ্টার 5 এই টপিকটা। হুম, হুম। অ্যান্ড ওই সময় আমার ব্লেসিং হিসেবে, তোমরা এখন আমি যার নাম বলবো তার নাম সবাই চিনো। সো আমার লাইফের কাইন্ড অফ সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট যেই মানুষটা ক্রিয়েট করছেন তিনি হচ্ছেন ফাহাদ হুসাইন স্যার। সো এখন ওনার সাথে পরে আবার অনেক দেখা হয়েছে, কিছুদিন আগে ক্রিকেটও খেলছি একসাথে। সো ফাহাদ হুসাইন স্যার আমার লাইফটা একদম মানে পুরো 180 ডিগ্রি ঘুরাই দিচ্ছে বলতে গেলে। সো 2015 সালে ফাহাদ স্যারের তখন ফার্স্ট টিউটোরিয়াল ছিল না, তখন ওনার আরেকটা প্রতিষ্ঠান ছিল আমাদের স্কুল। আমাদের স্কুল। সো ওইখানে উনি ক্লাস নিতেন, হুম, হুম। অ্যান্ড ক্লাসগুলো এতই ভালো লাগতো আমার, মানে বলে বোঝানো যাবে না। এটা আমরা So- সবাই রিলেট করতে পারি। ওই টাইমটাতে আসলে ফাহাদ স্যার মানে আমার নিজের অনেক টপিক ভাই। ওই যে যেমন ওই যে তোর একটা আছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার একটা টপিক আছে, এটা উনি একদম এক্সপ্লেইন করতেছে। একদম মাথায় এখনো গাঁথা আছে। আর তখনের ক্লাসগুলো তো আর স্মার্ট বোর্ডে হতো না, তখনের ক্লাসগুলো হতো হচ্ছে উনি একটা হোয়াইট বোর্ডে ক্লাস নিতেন। হুম, হুম। সো হোয়াইট বোর্ডের মধ্যে প্রত্যেকটা সূত্র লেখা থাকতো, হুম। সবটা লেখা থাকতো, উনি জাস্ট এক্সপ্লেন করতেন পুরো জিনিসটা। ওই জিনিসটা explain সো করতে। পুরো একটা অধ্যায় উনি অলমোস্ট একটা 30-40 মিনিটের ক্লাসে এক্সপ্লেন করতেন। সো আমি কি করতাম, আমি হচ্ছে নেট কিনে হুম। ওই ক্লাসগুলো ডাউনলোড করে রাখতাম ইউটিউবে। অ্যান্ড আমার থেকে আমার অনেক ফ্রেন্ডরাও শেয়ার ইট দিয়ে নিয়ে যেত, তখন তো শেয়ার ইট ছিল। শেয়ার ইট। আমি জানি না আজকালকার বাচ্চারা বুঝতেছে কিনা হ্যাঁ, শেয়ার ইট কি। এখনের যুগে তো সবাই ডাউনলোড করে ফেলে বা হোয়াটসঅ্যাপে নিয়ে নেয়, বাট তখন আসলে শেয়ার ইট একটা অ্যাপ ছিল যেটা দিয়ে আসলে ফাইল ট্রান্সফার করা যেত। Yes. সো এটা দিয়ে আমার ফ্রেন্ডরাও অনেকে নিয়ে যেত। সো ফাহাদ স্যারের ক্লাসগুলো দেখার পর আমি বুঝলাম যে আসলে যেই টপিকগুলো আছে, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, এই জিনিসগুলোকে এইভাবেও চিন্তা করা যায়। সো ওনার একটা ফেসবুক গ্রুপও ছিল, ওইখানেও যুক্ত ছিলাম। অ্যান্ড ফেসবুক গ্রুপে অনেক ফ্রেন্ডদের সাথেও পরিচিত হয়েছিলাম। ওনার একটা ডাউট সলভ বা এরকম কিছু একটা গ্রুপও ছিল মেসেঞ্জারে, 2015 সালের কথা বলছি। সো তখন ওনার ভিডিওই মোটামুটি দেখতাম, and আমার কাছে খুবই ভালো লাগতো। সো এরপর ওনার ক্লাসের একটা বড় হেল্প হয়েছে যে ওনার কাছে যখন আমি অনলাইনে ক্লাস করতাম, সো অনলাইনে আরও কিছু পোলাপেন দেখছি যে ওই গ্রুপে আছে। হুম, হুম। সো ওই গ্রুপগুলোতে আসলে ঢাকার কলেজগুলো নিয়ে অনেক বেশি হাইপ চলতো, আমি গেস করতেছি। যে নটরডেম কলেজ বা ঢাকা কলেজ বা সিটি কলেজ বা তোমার গভর্নমেন্ট সায়েন্স কলেজ, এই কলেজগুলো নিয়ে অনেক বেশি হাইপ চলতো। সো ওইখান থেকে আসলে নটরডেম কলেজ জিনিসটা চিনা। হ্যাঁ, সো এসএসসির পর আমার বাসাতে, আমি আগেই বলতেছি কারণ আমাদের এলাকা থেকে কেউ বাইরে পড়ে নাই। সো আমার বাসা থেকেও জানে না যে কলেজে বলতে ঢাকা, ওরা কলেজ বলতে জানে যে আমাদের বাসার পাশে যেটা আছে, বুঝছস। সো আমি আম্মাকে বললাম, আমার আম্মা আবার শিক্ষিত, হুম। সো আম্মা জবও করে। সো আম্মাকে বললাম যে আম্মা আমি পরীক্ষা দিতে চাই নটরডেম কলেজে। পরে বললো যে হ্যাঁ দিয়ে আসো, সমস্যা নেই। এখন ধর এই যুগে একজন স্টুডেন্ট যদি নটরডেমে পরীক্ষা দিতে যায়, বা ঢাকার একটা সিনারিও চিন্তা কর, কি হয়, ওর মা যায়, ওর বাবা যায়, ওর ভাই যায়, বোন যায়, সবাই একসাথে যায়। সবাই একসাথে যায়। সো আমার অ্যাপ্লিকেশনটা নিজেকে করতে হয়েছিল, আমাকে জাস্ট আম্মা পারমিশনটা দিছে অ্যান্ড টাকা দিছে যে তুমি ঢাকা পর্যন্ত যাও। সো তখন হচ্ছে আমরা 2-3 জন ফ্রেন্ড একসাথে ভোরবেলা বাসে করে নটরডেমে আসলাম। অ্যান্ড নটরডেমের সামনে তো অনেক ভিড় থাকে অ্যাডমিশন টেস্টের দিন, এটা আসলে বলা মানে সবাই জানে আসলে। আর তখন আমাদের সময় থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল। সো অনলাইন অ্যাপ্লিকেশন না থাকলে হয়তো আমি ফর্মও তুলতাম না, কারণ ঢাকায় এসে ফর্ম তুলে চান্স হবে না কি হবে না এটার কোনো সিওরিটি নাই। হ্যাঁ, হ্যাঁ। সো তখন অনলাইনে ফর্মটা তোলার ক্ষেত্রে সুবিধাটা যে হয়েছে যে ফর্মটা তুলতে পারছি অ্যান্ড এসে পরীক্ষা দিছি। And এখানেও একটা মজার ব্যাপার আছে, নটরডেমের ভর্তি পরীক্ষা নিয়ে স্টুডেন্টদের একটা ইয়া থাকে যে আমাকে একদম ফর্মাল হয়ে যেতে হবে, একদম সুটেড বুটেড হয়ে যেতে হবে। সো আমি কি পরে আসলাম জানোস, বল। একটা টি শার্ট, নট ইভেন আ শার্ট। না একটা টি শার্ট, আচ্ছা। বুঝছিস, তাও হাফ হাতা গোল গলা না, একটা কলার ছিল, একটা নীল কালার একটা টি শার্ট পরেছিলাম। সো আমাদের সময় ভর্তি পরীক্ষা তোর মনে আছে কিনা জানি না, একই দিনে ভাইবা হয়েছে। কোনো কোশ্চেন আসছে কি? সো ভাইভাতে গেছি, আমি ভাবছিলাম যে পোশাক টোশাক নিয়ে কিছু বলবে, কারণ আমি যেই রুমে বসছিলাম ওই রুমের অবস্থা দেখে আমি কাইন্ড অফ কনফিডেন্স একদম শেষ, কারণ এত ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মাঝে যাদের মার্কস 1250 থেকে 1230, ওদের মাঝে চান্স পাওয়া তো ইম্পসিবল। তারপরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আসছি যেহেতু দেওয়া যায়, দেখি কি হয়। সো পরীক্ষা দিলাম, অ্যান্ড ভাইভাতেও কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছে, ড্রেস নিয়ে কিছু জিজ্ঞেস করে নাই। সো ভাইভাতেও মোটামুটি সব কিছু স্মুদি গেছে। অ্যান্ড এরপর রেজাল্টের দিন, মানে 2-3 দিন পরে রেজাল্ট দিছে। সো ওই দিন আমার মনে হয় যে আমার
লাইফের সবচেয়ে খুশির যে রেজাল্টটা, সেই রেজাল্টটা ওই দিন পাইছি। আমি হচ্ছে এখনও মনে আছে, আমি আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম, মসজিদে যাওয়ার পথে শুনতে পাইছি মানে একটা মেসেজ আসছে যে রেজাল্ট দিছে, একজন ফ্রেন্ড মেসেজ দিছে। তখন ঢুকে দেখি যে আমার রোলটা আছে। সো এর থেকে খুশির রেজাল্ট আসলে আমি আর মানে এই পর্যন্ত পাইনি। আমার বুয়েটে চান্স পাওয়ার খুশি বা ডিউতে চান্স পাওয়ার খুশি আসলে এরকম কখনো ছিল না, যতটা খুশি আমি নর্ডামে চান্স পাওয়ার পর হয়েছিলাম। সো এই আর কি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি তাহলে। হ্যাঁ, অবশ্যই। তোর বুয়েট লাইফ তো প্রায় শেষের দিকে আমাদের, বুয়েট লাইফ বেটার ছিল না নটরডেম লাইফ বেটার ছিল? মানে এনডিসি নাকি বুয়েট? এনডিসি নাকি বুয়েট, এই প্রশ্নটা আমার মনে হয় যে এটার উত্তর যদি আমি করি অনেকের ভালো লাগতে পারে, অনেকে আবার অ্যাটাকও খাইতে পারে। সো আমি যদি একদম নিজের পয়েন্ট অফ ভিউটা বলি যে এনডিসির এনভায়রনমেন্টের মতো এরকম কোনো এনভায়রনমেন্ট পুরো বাংলাদেশের কোনো এডুকেশন সেক্টরে আছে কি না এটা নিয়ে আমি সন্দিহান। কারণ বুয়েট আসলে এনডিসির যে ডিসিপ্লিন, এনডিসির যে স্ট্রাকচার, এর 10 ভাগের 1 ভাগও না। যেই স্ট্রাকচারে এনডিসি পড়াশোনা হয়, সিলেবাস কভার হয়, কুইজ হয়, এক্সাম হয়, রেজাল্ট দেয়, যতটা স্মার্ট ওয়েতে সব কিছু হ্যান্ডেল করে, এর 10 ভাগের 1 ভাগও বুয়েট না। সো এটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে যারা হয়তো এনডিসিতে দুর্ভাগ্যবশত হয় নাই। কারণ এনডিসির চান্সটা আমার কাছে যেটা মনে হয় যে কতটুকু ব্রিলিয়ান্ট এর থেকে বেশি ভাগ্যটা অনেক বেশি ম্যাটার করে, কারণ খুবই অল্প সময়ের একটা এক্সাম। সো ওইখানে আসলে পড়াটা আসলে একটা ভাগ্যের বিষয়। এটা এমন না যে কেউ হয়তো ফেল করছে বা সেই এই যোগ্যতাটা অর্জন করে নাই, তার হয়তো যোগ্যতাটা আছে, বাট হয়তো কোনো একটা পয়েন্ট মিস আউটের জন্য হয়তো চান্সটা হয় নাই। সো ওইখানে আসলে একটা ভাগ্যের জন্যই আসলে চান্স পাইছিলাম, কারণ আমার থেকেও অনেক ব্রিলিয়ান্ট মানুষজন আছে বা ছিল। সো ভাগ্যের জোরেই আসলে চান্স পাইছিলাম, কিন্তু আমার মনে হয় যে ওইখানে যে ডিসিপ্লিনটা ছিল বুয়েটের আশেপাশেও নাই। ওকে, নাইস। আচ্ছা, তুই আমাকে এইটা বল তাহলে, যে একটা কোশ্চেন ডিরেক্টলি, যে তোর কাছে কি মনে হয় যে বুয়েটে তুই চান্স পাইলি, এনডিসি না থাকলে এটা ইম্পসিবল ছিল? এইটা বলা যায় না, কারণ হচ্ছে যে মানে বুয়েটে যে আমি পড়বো এটাই আসলে আমি জানতাম না। আমি আসলে বুয়েট সম্পর্কেই জানতাম না যদি না আমি এনডিসিতে আসতাম। এটা কিন্তু অনেকটা আমার ক্ষেত্রেও সত্য। হ্যাঁ, আমি ঢাকা ভার্সিটির নাম শুনছি ম্যান, এটা সবাই শুনে, বাবা মার মুখে শোনা হয়। অ্যান্ড আমি আসলে জানতামও না যে ইঞ্জিনিয়ারিং বলে কোনো সেক্টর আছে। আমি সত্যি বলতে আমি 9-10 পর্যন্ত এটাই জানতাম যে কলেজের পরে অনার্স করে কোনো একটা সাবজেক্টে, বাংলা, ইংলিশ বা এরকম কোনো একটাতে। ওই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতেও তো এই সাবজেক্টগুলো ছাড়া, পিওর সাবজেক্টগুলো ছাড়া কোনো সাবজেক্ট থাকে না। সো আমি আসলে ওইটাই জানতাম যে কলেজের পর ওই পিওর একটা সাবজেক্ট নিয়ে পড়তে হয়। সো এরপর এনডিসিতে আসার পরে তো তখন এই জায়গাতে এত বেশি কম্পিটিশন যে বলার বাইরে, যে সবাই বুয়েটে চান্স পেতে চায়, সবাই মেডিকেলে চান্স পেতে চায়। সো ওই কম্পিটিশনের কাইন্ড অফ একটা লাইনের মধ্যে ঢুকে গেছি। সো ওই লাইন থেকে আসলে পিছানোও যায় না, সামনেও আগানো যায় না। সো ওই লাইন ধরে ধরে আসলে বুয়েট পর্যন্ত চলে গেছি, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, একটা কোশ্চেন করি, মানে এটা অ্যাকচুয়ালি তোর এনডিসি থেকে বুয়েটে যাওয়ার লাইফের মধ্যেই পড়ে। সেটা হচ্ছে কলেজের পরীক্ষার যে নাম্বারগুলো, এইটা তোর কতটা লাইক ডিটারমাইন করতে পারে যে তুই ভালো কোথাও চান্স পাবে কি পাবি না? এইটা ভালোভাবেই ডিটারমিন করতে পারে যে কলেজের ম্যাথসটা মানে ভালো কোথাও চান্স পাবে নাকি পাবে না, কারণ কলেজের ম্যাথসটা তার এইটা ডিফাইন করে দেয় যে সে আসলে পুরো বছর জুড়ে কতটুকু পড়ছে। ব্যাপারটা দেখ, মানে আমি আমার বর্তমান কারেন্ট সিনারিও বলি। ধর বুয়েটে যে জিনিসগুলো পড়ায়, সো এই জিনিসগুলো টার্মের আগে 2-3 রাত বা 5 রাত পরে কিন্তু পরীক্ষা দেয়, টার্মে ভালো রেজাল্ট আসে, কিন্তু 5 দিন পর জিনিসগুলো কিন্তু আর মনে থাকে না। সত্য। সো ব্যাপারটা হচ্ছে যে যখন পুরো বছর জুড়ে একটা জিনিস পড়া হয় ওই জিনিসটা মাথায় থাকে। অ্যান্ড যে হচ্ছে 1 মাস পরে চান্স পায়, এর থেকে যে 1 বছর পড়তেছে তার ওই জিনিসটা পরীক্ষা হলে আউটপুট দেওয়ার ক্যাপাবিলিটিটা বেশি। সো যেহেতু ওই জায়গাতে কলেজে একজন স্টুডেন্ট ভালো করে পড়তেছে, নো ম্যাটার হোয়াট সে কোন কলেজে পড়তেছে, বাট সে যদি পুরো বছর জুড়ে পড়ে, সো তখন যে জিনিসটা দেখা যায় যে তার ওই ব্রেইনটা আসলে ডেভেলপ, কারণ ব্রেইন তো ডেভেলপ হওয়ার জিনিস, যত পড়বে তত নিউরন কানেক্ট হবে, তত বেশি ভালো করে সে এই জিনিসটা আউটপুটে আনতে পারবে। তার মানে তোর এটা অবভিয়াসলি অ্যাডভাইস থাকবে যে একদম প্রথম যে এক্সামগুলো থাকে কলেজে, লাইক ধর হাফ ইয়ারলি থেকে শুরু করে সবগুলোতেই আমাদের সিরিয়াস থাকা উচিত। হ্যাঁ, আমার মনে হয় যে কলেজের থেকে সিরিয়াস থাকলে জিনিসগুলো একটু ইজিয়ার হয়। এমন না যে কলেজের আহ, শুরুতে যারা ফাঁকিবাজি করছে তারা যে কাম ব্যাক দিতে পারবে না, বাট এরকম না। আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমি যখন এনডিসিতে আসছিলাম, এনডিসিতে প্রতি সেশনে প্রায় 2000 স্টুডেন্ট পড়ে। সো প্রথম যেই হাফের এটা হয়েছে ওইখানে কিন্তু আমার রেজাল্ট এত বেশি ভালো ছিল না, অলমোস্ট পজিশন 900-র পাশাপাশি ছিল। যদিও বইটা এনডিসির রেসপেক্টে খারাপ পজিশন না, এটা তুইও জানোস, বাট এরপরেও এত ভালো ছিল না। সো পরের টার্মে কিন্তু আমি আবার কাম ব্যাক করছি, বা
পুরো টেস্টের এক্সামে কিন্তু আমি কামব্যাক করছি, তখন আমার পজিশনটা 324-এর মধ্যে চলে আসছে। যাক আলহামদুলিল্লাহ। সো কামব্যাকটা কিন্তু করা সম্ভব যে কোনো পজিশন থেকে। বাট এই যে একটা ব্যাপার আছে না, যে আমরা ফিজিক্সে তো পড়ি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার। হুম, সো যার শুরুতে ওই যে ওই আদি ব্যাগটা আছে, ইউটা ছিল। হ্যাঁ, যার শুরুতে ইউটা ছিল সে কিন্তু শুরুতে একটু আগায় থাকে। অ্যান্ড এটা আসলে এটা ম্যাটার করে না যে পরবর্তীতে কেউ ওকে টপকাইতে পারবে না, যার ত্বরণ বেশি সে কিন্তু তাকে টপকাইতে পারবে। হুম, সো ব্যাপারটা এরকমই আমার কাছে মনে হয় সবসময়, যে যে কোনো মোমেন্টে এখন যদি কারো মনে হয় যে আমার সিলেবাস সবটাই বাকি, এখন আমি কি করব, আমার তো ভাই খুবই ডিপ্রেশন, এরকম প্রশ্ন আসলে অনলাইনে প্রত্যেকজন ভাইয়ের ইনবক্সেই থাকে যে আমি প্রচুর ডিপ্রেশনে আছি, আমি কি পড়বো, বা আমার সিলেবাস সব বাকি, আমার আর 15 দিন বাকি, আমি এখন পড়লে কি এসিতে ভালো করবো কিনা। উত্তর হচ্ছে যে এই প্রশ্নগুলো যখনই মাথায় আসবে, প্রথম যেটা করা উচিত, লিস্ট করা উচিত যে ওর কী কী বাকি। লিস্টটা করে ফোনটা অফ করে ওই লিস্ট ধরে ধরে একটা করে চ্যাপ্টার শেষ করা উচিত। যখনই কয়েকটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে ওর ডিপ্রেশন অটোমেটিক কেটে যাবে। সো আমার সাজেশন থাকবে সবসময় এটা, যে যেই পজিশনেই কাম ব্যাক করার ইচ্ছাটা থাকুক ওইখান থেকেই জাস্ট শুরু করতে হবে, আজকে ফালায় রাখা চলবে না। এটার আরও একটা লজিক্যাল ব্যাপার আছে, তুই যেটা ফর্মুলা বললি না, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ধর যেই লোকটা আগে থেকে ইউটি ছিল, ইউ ছিল, সে আগায় আছে থাকবে। তুই একটা থিওরি বললি যে ঠিক আছে, আমি যদি হুট করে ত্বরণ বাড়ায় দিই, অর্থাৎ অনেক বেশি পরিশ্রম করি, তাকেও কাটানো সম্ভব। বাট এই যে দ্বিতীয় ব্যক্তিটা কাটায় যাচ্ছে তাকে আবারও, তার ক্ষেত্রেও যদি ইউ থাকতো তাহলে কিন্তু সে অনেক বেশি আগায় অনেক যেত। বেশি আগে যেত, এটা তো অবশ্যই কথা। এটা আমি খুব ভালো মতো বিলিভ করি ম্যান, যে ধর আমি যদি আমার কলেজের একদম ফার্স্ট এক্সামে লাস্ট এক্সামের মতো পারফরমেন্স করতাম, আমার বুয়েটের র্যাঙ্ক 742 বা 742 হবে, এর থেকে বেটার হইতো। এবং এটা যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে সত্য ম্যান, যে কোনো ক্ষেত্রে। যে লাইক ধর সে হয়তো বুয়েটে চান্স পাইছে, বলতেছে ভাই আমি তো চান্স পাইছি, বাট আই উড হ্যাভ সেড যে ভাই তুমি শুরু থেকে আসলে না, হয়তো টপ 100 হয়ে যেত তোমার এই সেম ক্যালিবারে। না, এখানে আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে, হুম। সেটা হচ্ছে যে তুই তো রেজা স্যারের জিনিস। হ্যাঁ, রেজা স্যারকে চিনি obviously। রেজা স্যারের একটা ফেমাস ডায়লগ আছে যে জীবনটা হচ্ছে মানে এটা তো আর মার্কারে লেখা তোর হোয়াইট বোর্ড না, হ্যাঁ মোছা যায় না, কলম দিয়ে লেখা খাতার মতো, যে তুই যেটাই লিখে ফেলবি সেটা মোছা যায় না। মোছা যায় না। সো আমাদের লাইফের প্রত্যেকেরই কিছু না কিছু স্টেপ থাকবে যেগুলো মিস্টেক, কিছু না কিছু স্টেপ থাকবে যেগুলো হয়তো ভুল। হুম, বাট এটা কখনোই সম্ভব না আসলে পিছনে যায় জিনিসটা ঠিক করা। ঠিক করে না। সো আমাদের জাস্ট যখনই জিনিসটা রিয়েলাইজ হবে যে আমি যেই আমার লাইফে যেই এটা আছে বা যেই জিনিসটা আমি ফলো করছি এই জিনিসটা ভুল, তখন কিন্তু ওই জায়গা থেকে রিকভার করাটাই ওয়াইজ ডিসিশন হবে, কারণ ওইটা মোছাটা আমার জন্য সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে সো না। যে শুরুতে হচ্ছে পিছায় গেছে, তার যেটা চলে গেছে ওইটা দিয়ে আফসোস করার কোনো মানেই নাই, কারণ সে ওইটা নিয়ে আফসোস করলে সে পিছাই থাকবে। পিছিয়ে থাকবে। সো তার যেটা করা উচিত যে ওইটাকে ভুলে যে সামনে ফোকাস করা, এটা আমার কাছে সবসময় আমি এই জিনিসটা ফিল করি নিজের মধ্যে। আচ্ছা, তোর কাছে আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই যে এখনকার অডিয়েন্সগুলো দেখবি, মানে এখনকার স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওরা অনেক প্রশ্ন করে, লাইক ধর ভাই আমার পুরো সিলেবাস বাকি, টেস্টেও খারাপ করে ফেলছে, আমি কি পারবো? ভাই হাফ ইয়ারলিতে এরকম হয়েছে, আমি কি পারবো? আমরা কিন্তু এই প্রশ্নগুলো করার সুযোগ খুব একটা পাইতাম না। হুম। তোর কাছে কি মনে হয়, হোয়াট ওয়াজ আওয়ার ফিউল, মানে আমরা আসলে কেমনে চিন্তা করতাম? মানে ওরা দেখা যায় কি, ওরা কিন্তু নিজেদের মাথায় একটা কিছু সেট করেই আসছে, তোর কাছে বা আমার কাছে বা যে কোনো ভাইয়ের কাছে জাস্ট প্রশ্নটা করতেছে একটা ইয়েস অ্যাপ্রুভালের জন্য, যে আমি যদি হ্যাঁ বলি তাহলে হয়তো পড়বে। কিন্তু আমরা কিন্তু কাউকে এই প্রশ্নটা করার সুযোগ খুব একটা পাইতাম না। সো আমি এই জিনিসটা নিয়ে একটু বলবো। হুম, আমার এখনো মনে আছে আমি যখন এনডিসিতে পড়ি হুম, তখন ফেসবুকে একটা ভাইয়ের প্রোফাইল দেখছিলাম, যে বুয়েট মেকানিক্যাল বিল্ডিংয়ের সামনে তার একটা ছবি। সো এনডিসিতে কলেজে পড়ার সময় অবশ্যই বুয়েটের ভাই দেখা মানে অনেক কিছু, এখন হয়তো স্টুডেন্টের কাছে এই জিনিসটা ইজি। মানে ইজি কানেক্টেড করার মতো কিছুই না, কারণ এখন ওদের ফ্রেন্ড লিস্টে 200-500 বুয়েটিয়ান পড়ে থাকে। পড়ে থাকে। বাট আমাদের সময় এই জিনিসটা কিন্তু ছিল না, এত মানে ক্লোজ হইতো না ওরা, হুম, হুম। বুঝছস। সো আমি হচ্ছে একজন ভাইকে রিকোয়েস্ট দিয়েছিলাম, সো উনি বুয়েট মেকানিক্যালের ছিল, সো উনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই, আচ্ছা। বুঝছস। সো আমি যে গাইডেন্সটা নিব হ্যাঁ। ওই সুযোগটাই তো ছিল না। হ্যাঁ, তারপরে হয়তো সেকেন্ডারের পরে টেস্টের পরে আমাদের যে হোস্টেলটা ছিল ওইখান থেকেই 2জন চান্স পাইছে। হুম। সো ওই ভাইদের সাথে হয়তো কথা বলার সুযোগ হয়েছে, বাট এর আগে কিন্তু ওই সুযোগগুলো ছিল না। সো আমার মনে হয় যে এখনের যারা স্টুডেন্ট আছে ওরা সব দিক থেকেই অনেক বেশি লাকি। অনেক বেশি অ্যাডভান্টেজ মানে ব্যাপারটা এরকম যে ধর আমরা শুনতাম না যে ছোটবেলায় বাবা মারা বলতো যে ওরা নদী পার হয়ে যায় পড়তো মাথায় বই নিয়ে। সো এখন স্টুডেন্টদের কাছে হয়তো ওই জিনিসটা হাস্যকর, আমরা যখন বুঝি আরে এরকম হয় নাকি, পড়াশোনা নিয়ে আসলে এরকম কখনোই হয় না। কিন্তু একটা জিনিস চিন্তা কর যে এখনের যুগে আমাদের একজন গার্ডিয়ান বা
পিতামাতা যতটা চেষ্টা করে, বিশেষ করে ঢাকার গার্ডিয়ানদের দেখলে বোঝা যায় যে অনেক। ওনারা ওনাদের সন্তানদের নিয়ে প্রায় জীবনের সব কিছু বিলায় দেয় যে আমার সন্তানটা পড়াশোনা করে মানুষ হোক। যে ভিডিওটা দেখতেছে তার জাস্ট নিজের কথা চিন্তা করো যে তোমার আম্মু আব্বু তোমার জন্য কি না করতেছে, কি না করতেছে, এই জিনিসটা একবার চিন্তা করো। কিন্তু ওনাদের সময় কিন্তু এই সুযোগটা ছিল না। ওনাদের একটু জিজ্ঞেস করো যে তোমার বাবার যে ফ্যামিলি বা বাবার বাবার যে ফ্যামিলি, ওখানে এক ফ্যামিলিতে থাকতো 10 জন। 10 জন। ধর আমার আমার যদি নিজের কথা বলি, আমার চাচা 3 জন, আমার ফুফু 5 জন, আমার খালা 5 জন। সো বড় বড় ফ্যামিলি। বড় বড় সো ওইখানে কখনোই সম্ভব ছিল না যে 8 জনকে একসাথে পড়াবে বা 8 জনকে একসাথে উচ্চ শিক্ষা দিবে। সো ওইখান থেকেও যারা পড়াশোনা করছে তারা ওই রকমই ডেডিকেটেড ছিল। সো তাদের মুখ থেকে যখন আমরা শুনি যে নদী পার হয়ে যায় পড়ছে, এই জিনিসটা কিন্তু তারা মিথ্যা বলছে না। হয়তো এখন আমাদের কাছে আজগুবি মনে হচ্ছে, কিন্তু তখনের রেসপেক্টে এই জিনিসটা কিন্তু সত্য বলতেছে যে ওনারা অনেক কিছুই ডিঙায় পড়াশোনাটা করছে। সো এখন আমাদের কাছে সুযোগটা আসলে অনেক বেশি, বিশেষ করে এখন সুযোগটা আরও বাড়ছে ইন্টারনেট থ্রুতে, অনেক। অনেক বাড়ছে। সো এখন কেউ যদি একটু ইচ্ছা করে, একটু ইচ্ছা করলেই কিন্তু এনাফ। বাট এখন আমাদের মধ্যে ওই ইচ্ছাটাই আসে নাই। আর বিশেষ করে আমি বলবো যে ইচ্ছা আসলে কাদের আসে, কারা আসলে লাইফে শাইন করে, যাদের দেয়ালে পিঠ থেকে যায়। ফর এক্সাম্পল আমি আমি সত্যি কথা বলতেছি একদম, ধর আমার বাবা যদি শিল্পপতি হইতো, ধর আমার বাবার কোটি কোটি টাকা, আমি জীবনে হয়তো পড়ালেখা করতাম না। না এটা স্বাভাবিক, কারণ পড়ালেখা করা ভালো, মানে ভালো লাগার বিষয় না, না আসলেই না। ভালো লাগার বিষয় না কখনো। কারণ আমি পড়ালেখা করতেছি কেন? কারণ আমি চাকরি করব, আমি ইনকাম করব, আমি আমার ফ্যামিলির হাল ধরবো, এই জন্যই পড়াশোনা করতেছি। সো সবার এই মাইন্ডসেটটা সবসময় আমার মনে হয় রাখা উচিত যে তুমি পড়াশোনা করে জীবনের লক্ষ্যটা কি এটা আগে সেট করো, যে তুমি আসলে কোথায় দেখতে চাও নিজেকে। কারণ ওই জিনিসটা যদি সেট না হয়, তোমাকে বাসা থেকে সারাদিন পোস্ট দিলেও তোমার আসলে পড়াশোনা হবে না, তোমার সিলেবাস বাকিই থাকবে। সো নিজের ইচ্ছাটা পোষণ করো। আমি আসলে ওই জিনিসটা বলে যার ফ্যামিলি একটু ভালো পজিশনে আছে তাদেরকে ছোট করি নাই। কারণটা হচ্ছে যে এই জিনিসটা আমরা আসলে কখনো ডিসাইড করতে পারি না যে আমরা কোন বংশের হব বা কী হব, এই জিনিসগুলো আমাদের হাতে নাই। বাট আমি জাস্ট ওভারঅল সিনারিও বলতেছি যে যাদের এই দেয়ালে পিঠটা ঠেকে যায় নাই, যাদের দেয়ালে পিঠটা ঠেকে যায় নাই, ওদের আসলে এই জিনিসটা রিলেট করাটা কঠিন। কঠিন। সো আমি বলবো যে তোমরা নিজেরা নিজেদের লক্ষ্যটা সেট করো। তুমি যেই ফ্যামিলি থেকে বিলং করো, নিজেরা নিজের লক্ষ্যটা সেট করো এবং একটু চিন্তা করো যে তোমার আম্মু আব্বু কতটা পরিশ্রম করে তোমাকে এই জায়গাতে এই লাইফটা লিড করতে দিচ্ছে। তুমি যে একটা জিনিস চাইলেই তোমার কাছে চলে আসে, সেই জিনিসটার পিছনেও কিন্তু অনেক বড় গল্প আছে। সেই গল্পটা তোমরা শুনতে পাচ্ছ না বা তোমাদের পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে না। সো তোমার আম্মু আব্বুর কথা চিন্তা করে হলেও তোমার উচিত যে লাইফে একটা গোল সেট করা, ওই গোল অনুযায়ী পড়াশোনাটা করা। তোর এই গল্পটা থেকে আমার ছোট্ট একটা মাথায় আসলো, তুই যদি মাইন্ড না করিস আমি একটু শেয়ার করি। অবশ্যই। সেটা হচ্ছে আমি কিন্তু ঢাকায় বড় হওয়া, বাট আমি খুব মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। তো আসলে তুই এটা সামনে বলবি আমি জানি, বাট আমি জানি এটা, তাও বলে রাখতেছি যে আমি বা ও কিন্তু কেউ কোনো টিউশনে পড়তাম না এনডিসি লাইফে, রাইট? সো আমার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অনেকটা এরকমই ছিল, যে আমি অ্যাফোর্ড করাটা কষ্টকর ছিল। তো তুই যেমন বললি যে মেকানিক্যালে পরে একটা ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিলি, একসেপ্টটা তো করা নাই। তো আমার সময় এরকম এক সিএসের ভাইয়া ছিল, এক খুব ক্লিয়ারলি মনে আছে, ভাই নামও আমি জানি। অ্যান্ড এরপরের গল্পটা খুব সুন্দর। তো ভাইকে আমি প্রথমে একবার এরকম ফেসবুক মেসেঞ্জারে নক দিচ্ছি, কেন দিচ্ছি জানিস? কারণ আমি একটা ইন্টিগ্রেশনের প্রবলেম বুঝবো। আচ্ছা। হ্যাঁ, মানে একটু উইয়ার্ড, অনেক উইয়ার্ড, যে এখন কে বুঝাবে। আমি একটা সলভ করে নিয়ে আসছি, আমি জাস্ট জানতে চাই যে ভাইটা কি ঠিক নাকি ভুল, একটু বলেন। এখন বুয়েটের একটা ভাইকে পাইছি, বিশাল ব্যাপার, তাকে মেসেজ করতেছি, কোনো রিপ্লাই নেই। ওই আইডি ধরে নিয়ে ইনস্টাগ্রামে যেয়ে খুঁজছি, দেন ভাইকে মেসেজ করে উত্তরটা পাইছি। ভাইয়া যখন ইয়েস বলছে তখন আমার কাছে যে অ্যাচিভমেন্টটা লাগছে, এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, যারা বুয়েটের ভাই আমাকে রিপ্লাই দিছে, একটা সেই ব্যাপার। এখনকার যদি সিনারিও চিন্তা করি, ইভেন আমাদেরও যখন প্ল্যাটফর্মে একটা নতুন স্টুডেন্ট আসে, আইদার আমার কোনো একজন মেন্টর চলে যায় তার কাছে, অথবা দেখা যায় আমি যাই এটা জিজ্ঞাসা করি 24 ঘন্টার মধ্যে যে ভাই হাউ আর দ্য ক্লাসেস, কেমন লাগতেছে, খুব ইজি যোগাযোগ করি, কারণ আমরা তাদের সাথে খুব সুন্দর মতো মিশে যাচ্ছি, আর এটাই হওয়া হয়তো উচিত। বাট আমাদের ওই স্টোরিগুলো কিন্তু খুব ডিফারেন্ট ছিল ভাই। এখান থেকে বোঝা যায় যে ওই যে আমাদের বাপ মারা যখন বলে যে সাঁতার কেটে এসে পড়ছি, আমরা যেমন হাসি, হয়তো ওদের কাছেও মনে হতে পারে যে ভাই কি বলতেছেন, এখন তো সব কিছু অনলাইনে অ্যাভেলেবেল, একটু আগে চা খাওয়া এলো বইটার এক ভাই। আমাদের সময় কিন্তু জিনিসগুলো এতটা অ্যাভেলেবেল ছিল না ভাই। আচ্ছা দোস্ত, তোরকে একটা প্রশ্ন করি, তুই যেহেতু এনডিসির ছিলি, তুই কি এনডিসির কোনো টিচারকে রিমার্ক করবি? একজনই বলতে পারবি, মানে মেকিং ইট টাফ ফর ইউ, একজনই, যেই স্যারের নাম তুই বলতে চাস বা যে ম্যাডামের নাম তুই বলতে চাস,
যে তোকে একটা খুব ভালো লেভেলে ইফেক্ট ফেলাইছে তোর কলেজ লাইফে? সো একজনের নাম বলাটা আসলে অনেকটাই কঠিন, কারণ অনেকজন মানুষ আছে, তুইও এনডিসিতে পড়ছিস, তুই জানো যে অনেকজন টিচার আছে যাদের আসলে পুরো আদর্শটা নিজের মধ্যে নেয়ার চেষ্টা করাটা আসলে উচিত। কারণ ওনারা এতটুকু ভাবে নিজেদের প্রেজেন্ট করেন, বা ওনারা এতটুকু হাম্বেল, বা ওনারা এতটুকু স্টুডেন্টদের কেয়ার করেন যে আসলে কার নাম ছেড়ে যে কার নাম বলবো এটা আসলে বলাটা কঠিন। তারপরেও যদি একজনের নাম নিতে হয়, কার নাম নিব? ভাই একজন। একজনের নাম আসলে নেওয়া সম্ভব না এই জায়গাতে, কারণ নয়ন স্যার আছেন, তারপর রেজা স্যার আছেন, মুনান স্যার আছেন। এটা হইলো না তো ভাই, তোর নাম নিয়ে ফেললে না অনেকগুলো। না, একজনের নাম আসলে নেওয়া সম্ভব না, কারণ সবাই আসলে অনেক ভালো আচ্ছা, তুই কি নিজেদের রেজা জায়গাতে। স্যারের ক্লাস পাইছিস? রেজা স্যারের প্রক্সি ক্লাস পাইছিলাম, একটা মানে প্রক্সি রেজা ক্লাস স্যারের জাস্ট? টার্ম পাইনি। পুরো রেজা একটা স্যার term- নিয়ে কিছু কথা বলতে পারবি? তোর মানে তোর লাইফে কতটুকু মনে পড়ে স্যারের সাথে ইন্টারাকশন? ওই একটা ক্লাসের ইন্টারাকশন আসলে বেশি মনে নাই, বাট ওই তো যতগুলা ওই একটা ক্লাসেই যা যা কথা বলছিল, ওই কথাগুলো আসলে একদম তোর পুরো লাইফে তুই ফলো করার মতো কথাবার্তা আর কি। প্লাস আরও অনেক টিচাররা আছেন যারা হুম হুম হুম। প্রতি ক্লাসে এমন কিছুভাবে নিজেকে প্রেজেন্ট করতো, বা এমন গাইডগুলা করতো, সেগুলো আসলে পুরো লাইফ জুড়েই ফলো করার মতো। আমি অনেকখানে গেলে রূপক স্যারের নাম নেওয়ার চেষ্টা করি আর কি। আর রূপক স্যার খুব মানে রাগী একজন মানুষ। আমি জানি না স্যার যদি কোনোভাবে কন্টেন্ট দেখে ফেলেন, বকা দেওয়ার সুযোগ আছে। বাট আমি স্যারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আউট অফ স্টাডিজ অনেক কিছু শিখতে পারছিলাম স্যারের কাছে। স্যার আমাদের ইংলিশ ক্লাস নিতেন আর কি, বাট অনেক কিছু শিখছিলাম। আচ্ছা দোস্ত, এনডিসি থেকে তোর বুয়েট পর্যন্ত জার্নিটা কিরকম ছিল? জাস্ট ইন আ শর্ট ওয়ে আর কি, কতদূর বলতে পারোস? সো এনডিসিতে আসার পর্যন্ত তো বললাম। হুম 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 হুম। সো আসার পরে আসলে একটা বড় অসুবিধা হয়েছে। সেই অসুবিধাটা হচ্ছে যে ঢাকার এনভায়রনমেন্টের সাথে মানায় না, এটা আসলে খুবই কঠিন একটা জিনিস। সো আমি এতদিন গ্রামে ছিলাম, সো আম্মা খাওয়ায় দিত হাতে। এখন ঢাকা আসার পরে এই হলের ভাত, ভাই ভাতটা না ওইটা আসলে মোটা, এত এত মোটা যে আসলে খাওয়াই যায় না। আর ডালের মধ্যে তো পানি ছাড়া কিছু নাই। তারপর হচ্ছে যে মুরগি দিত, মুরগিও আসলে মুখে নেওয়ার মতো ছিল না। সো খাওয়া দাওয়া নিয়ে প্রচুর প্যারা খাইতাম। অ্যান্ড হচ্ছে যে শুরুর দিকে আসলে মানায় নিতেও কঠিন হয়েছিল। এই জন্য আবার প্রচণ্ড গরম ছিল জুলাই আগস্ট মাসে। সো আমার মনে হচ্ছিল যে আগস্ট সেপ্টেম্বরে আমি চলে যাই, এখানে আর পইরা লাভ নাই, এখানে থাকতে পারবো না আমি, মানে অসহ্য একটা অবস্থা। তার উপর ছাড় পোকা হোস্টেলে, এনডিসির পিছনের হোস্টেলগুলোর অবস্থা খুবই খারাপ। বিশেষ করে ঢাকার যদি ইউনিভার্সিটি লেভেলে না আসে, বুয়েটের হলগুলোতে না যায়, বা ডিউ এর হলগুলো মোটামুটি এখন ভালো, এর বাইরে যত হোস্টেল আছে ম্যাক্সিমামই কিন্তু খারাপ। বিশেষ করে কলেজের আশেপাশে যেগুলো, ফার্ম গেটে বা এনডিসি মতিঝিলের আশেপাশে, এই হোস্টেলের অবস্থাগুলো অনেক খারাপ। সো ওইখানে আমার অনেক, মানে বলতে গেলে যে এতটাই অসুস্থ হয়েছিলাম যে আমার মনে হচ্ছিল যে চলে আসি। বাট হয়তো আল্লাহ ভাগ্যে রাখছেন যে এইভাবেই জিনিসগুলো আগাবে সব কিছু। সো তখন আর আশা হয় নাই। সো আমি আসলে চেষ্টা করতাম এনডিসিতে যত কষ্টই হোক ক্লাসের মধ্যে একটু ফোকাস রাখতাম, যে ক্লাসের পড়াটা পড়তাম, এবং হচ্ছে তোর হোস্টেলে আইসা ওই ল্যাবগুলো করার পরে ক্লাসের পড়াটাই পড়ার চেষ্টা করতাম। আমি তেমন তোর কোনো প্ল্যাটফর্মে ভর্তি হই নাই। আমি হচ্ছে উদ্ভাসে তোর 2-3 দিন যায় হচ্ছে ফ্রি ক্লাসগুলো করে না, জুলজি অলিম্পিয়াড বা এগুলো ফ্রি কয়েকটা ক্লাস করছি। এমনিতে পুরো কলেজ লাইফ জুড়ে আমি কোনো টিচারের কাছে পড়ি নাই। এনডিসির পিছনেও একজন ভাইয়া পড়ায়, ওনার কাছেও যাই নাই। সো এনডিসির আশেপাশে বা কোনো প্রাইভেট টিউটরের কাছে অনলাইন মানে পড়ি নাই। আমার পুরো পড়াশোনার সোর্সটা যদি বলি, এটা আসলে খুবই মজার যে আমি এসএসসিতে পড়ছি অনলাইন থেকে, এইচএসসিতেও পড়ছি অনলাইন থেকে। সো কলেজের পাশাপাশি আমি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতাম। সো ইউটিউবে ভিডিও দেখতাম হচ্ছে অনেক ভাইয়ের ভিডিও দেখতাম আসলে। আমি যদি নাম বলি অনেককে হয়তো চিনো এই জায়গাতে, অনেকে এখন অনলাইনে পড়ায়, অনেকে হয়তো বিদেশ চলে গেছে। সো বেশি ভিডিও দেখা হয়তো অন্যরকম পাঠশালার জুয়েল ভাই, তারপরে আশিক ভাই, তারপরে পার্থ ভাইও ছিল, শাওন রেজা ভাই ছিল। সো অনেকেই তখন ভিডিও দিত, অনেকে হয়তো এখন আর পড়ান না। তারপর সৈকত আবদুল্লাহ ভাইও তখন অনলাইনে পড়াইতো, মানে অন্যরকম পাঠশালায় পড়াইতো। অন্যরকম পাঠশালা। সো অন্যরকম পাঠশালায় অনেকজনের ভিডিও দেখা হয়েছে। তারপর আনএকাডেমির ভিডিও দেখা হইতো আমার অনেক বেশি। সো ইন্ডিয়ান আনএকাডেমির ফিজিক্স ক্লাসটা আমার অনেক বেশি করা হইতো। আর আমার ফিজিক্স ক্লাসে, মানে আমি যে এখন ক্লাস নেই, ওটার মধ্যে আনএকাডেমির ক্লাসের অনেকটা ম্যাচ পাবে স্টুডেন্টরা। আচ্ছা। কারণ হচ্ছে যে ওইখান থেকে আসলে আমি শিখছি। সো ওইখানের একটা ধর মানে সিমিলারিটি চলে আসতে পারে, যে অনেক মনে হতে পারে যে ভাই তো এখান থেকে কপি মারছে, বাট আমি আসলে কপি মারি না, আমি শিখছি এখান থেকে। আচ্ছা। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো যারা আমার ক্লাস করার পরে
আনএকাডেমির নামক কাওয়াল একজন আছে, সো ওনার ক্লাস করলে মোটামুটি বলবে যে ভাইরা তো একই রকম পড়ানোর চেষ্টা করে। সো আমি আসলে শিখছি ওনার থেকে যে ইন্টারের ফিসটা কেমনে পড়তে হয়। তারপর অপার ভাইয়ের চ্যানেলও তখনও খোলা হয় নাই। অপার ভাইয়ের চ্যানেল আসলে আমাদের অ্যাডমিশনের আগে 2020 সালের দিকে খোলা হয়েছে। সো তখন অপার ভাইয়ের ক্লাসগুলো আসতো 10 মিনিটস করে, সেগুলো দেখতাম। চিন্ময় দাদার ক্লাস দেখতাম। সো মোটামুটি অনলাইনের তখন যারা ছিল সবার ক্লাসই মোটামুটি আমার করা হয়েছে। সো এর থেকে আসলে আমার একটা দায়বদ্ধতা যে অনলাইন থেকে আমি পড়ছি, অনলাইনে আমার কিছু একটা দিতে হবে। সো ওইখান থেকে আসলে আমার শুরু করা, মানে আমার ব্যাপারটা এরকম না যে অনেকে যেটা হয় যে বুয়েটে চান্স পাওয়ার পরে টিউশন করায়, অনলাইনে পড়ানো শুরু করে বা অনলাইনে পড়ায়। আমি কিন্তু বুয়েটে চান্স পাওয়ার পরে পড়ানো শুরু করি নাই। আমি পড়ানো শুরু করছি 2020 সালে, যখন আমি বুয়েটে চান্স পাই নাই। এইচএসসি ক্র্যাকার্সের জন্ম বেশ আগেই, এইচএসসি ক্র্যাকার্সের মধ্যেই তখন আমি পড়ানো শুরু করছি, জাস্ট একটা মোটিভ থেকেই যে আমি ইউটিউব থেকে পড়তে পারছি, এন্ড আমি এখন যতটুকু জানছি ততটুকু দিয়ে আমার জুনিয়ররা যারা আছে একটু সহজভাবে পড়ানোর চেষ্টা করি। সো এটাই আমার সবসময় চেষ্টা ছিল যে আমি এখান থেকে শিখছি, সো এখানে আমার কিছু দিতে হবে, যেন আমার মতো যারা ওই অবস্থানে আছে, যারা হচ্ছে ধর গ্রামের একটা কলেজে আছে বা গ্রামের একটা স্কুলে আছে, যারা হয়তো এখন এই জিনিসটা চিন্তা করতে পারতেছে না যে বুয়েটে কেমনে পড়বে, সো তারা যেন একটু হলেও হেল্প পায়। সো এই জন্যই আসলে কন্টেন্টগুলো দেওয়া। সো সেখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আজকের এই পজিশনে আসা। সো এভাবেই চলতেছে আর কি। তোকে আমি ছোট্ট একটা পার্ট তোর ব্যাপারে বলি অডিয়েন্সের জন্য, সেটা হচ্ছে বুয়েটের সময় তো আমাদের ওই যে পরীক্ষার আগে কোভিডটা চলে, তো ঢাবির র্যাঙ্কটা আমার খারাপ ছিল, বেশ খারাপ। অ্যান্ড এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, সো যারা দেখতেছে তারা এটা জানে যে আমার ঢাবির র্যাঙ্ক আর বুয়েটের র্যাঙ্কের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, মানে উল্টাটা হয়েছে। জেনারেলি দেখা যায় যারা বুয়েটে চান্স পায় ঢাবিতে একদম টপে থাকে, আমারটা উল্টাটা। তো ঢাবিতে খারাপ করার পর না ম্যান আমার মাথা অনেকটা আওলায় গেছিল, যদিও আমার জিনিসপত্র অনেক কিছুই গোছানো ছিল, কম্প্যাক্টেড ওয়েতে রাখা ছিল, বাট কিছু কিছু জায়গায় একটু প্যাচ লাগছিল। আই নেভার সেড দিস ইন অনলাইন। তো ওই টাইমে তুই সেমি কন্ডাক্টরের উপরে কিছু ক্লাস দিয়েছিলি, তোর কি মনে পড়ে কিনা? ওই টাইমে তোর ক্লাস ছিল কিছু, প্রবাবলি হচ্ছে গিয়ে স্লাইড মানে স্ক্রিন শেয়ার করে, ঠিক আছে? তো তখন কিন্তু আমি তোর সাথে অনলাইনে কানেক্টেড। এই কথাটা এখানে একটা মজার ব্যাপার আছে। হ্যাঁ। ধর অনলাইনে যখন কেউ স্ক্রিন শেয়ার করে পড়ায়, হ্যাঁ, এখন কেমনে পড়ায়? গ্রাফিক্স ট্যাবে পড়ায়। গ্রাফিক্স ট্যাব দিয়ে পড়ায় স্ক্রিনে। আমি কি দিয়ে লিখতাম জানোস? কি দিয়ে? মাউস দিয়ে। আর ড্যাম, এটা তুই বলস নাই তো আমার কখনো। আমি মাউস দিয়ে লিখতাম। আমি যে 2020 সালে যখন আমি মানে ভিডিও দেওয়া শুরু করি, হ্যাঁ, আমি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন মোডে যে মাউস দিয়ে লিখতাম। আচ্ছা, বাট মাউস দিয়ে লিখতে লিখতে এতটাই হ্যাঁ। তোর আয়ত্তে আসছে যে অনেক কাছে মনে হইতো যেটা গ্রাফিক্স ট্যাব পেন দিয়ে মনে হয় লিখতেছে। আচ্ছা, এইটা একটু ওদেরকে ইন্ট্রোডিউস করার দরকার, কারণ গ্রাফিক্স ট্যাব কিন্তু এখন অনেকটা ইরেলেভেন্ট, মানুষজন খুব একটা ইউজ করে না। তো গ্রাফিক ট্যাবের সাথে একটা যে স্টাইলাস পেন বলে মনে হয়, স্টাইলাস পেন বলে একটা পেন থাকে, সো ওই পেনটা ছাড়া কিন্তু লেখা খুব কঠিন। আচ্ছা, মাউস দিয়ে লেখা জিনিসটা এক্সপ্লেন করি। হ্যাঁ, প্লিজ বল। এখন যারা হচ্ছে গ্রাফিক্স ট্যাবে মানে স্ক্রিন শেয়ার করে ক্লাস নেয় বেসিক্যালি, সো ল্যাপটপের সাথে কানেক্ট করার জন্য একটা ট্যাব আসে, কাইন্ড অফ তোমার আইপ্যাডের মতো বাট আরেকটু ছোট। সো ছোটবেলায় আমরা ওই যে ব্র্যাক স্কুলে যে স্লট ছিল না কি জানি বলো, ওইটাকে চক দিয়ে লিখতো। চক দিয়ে লিখতে So, ওই রকমই একটা বোর্ড, ওটার মধ্যে আসলে কোনো স্ক্রিন দেখা যাইতো না। তোমার কাছে একটা পেন থাকতো, ওই পেন দিয়ে এখানে লিখলে তোমার স্ক্রিনের মধ্যে লেখাটা উঠে। সো তখন আসলে আমার গ্রাফিক্স ট্যাব ছিল না, আমি লিখতাম হচ্ছে মাউস দিয়ে। সো মাউস চাপ দিয়ে ধরে ধরে হ্যাঁ, মাউস হচ্ছে এই বাটনটায় চাপ দিলে লেখা হইতো। সো এখানে লিখে অক্ষরগুলো বানাইতাম। সো ওইটা দিয়ে লিখতে লিখতে এতটাই তোর ইয়াদ চলে আসছিল যে মোটামুটি লেখাটা বোঝা যাইতো। এত সুন্দর হতো না বাট বোঝা যেত। আমি গ্রাফিক্স ট্যাব কিনছি বুয়েটে চান্স পাওয়ার পরে, এর আগে কিনি নাই। বাট আমার ইউটিউব চ্যানেল শুরু হয়েছে বুয়েটে চান্স পাওয়ার আরও 6-7 মাস আগে। টপিকে আসি, সেটা হচ্ছে এটা যে ওই টাইমে আমার যখন আওলায় গেছে, আই ওয়াজ সার্চিং ফর সাম কন্টেন্ট। দেখ, কেভিএল কেসিএল তো একদম ইজি, একবার মাথায় ঢুকলে বাইরে হয় না। তুই তো অনেকদিন ধরে পড়াইতেছিস, তোর এক্সপার্টিস হয়তো আলাদা হতে পারে। তা আমি সেমি কন্ডাক্টরের একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোর যে কালেক্টর থেকে মিটারে কারেন্ট আসছে, বেজে যাচ্ছে, কোনটার ক্ষেত্রে প্লাস মাইনাস ভোল্টেজের প্যারাটা। হ্যাঁ, সো আমি সার্চ করলে তোর ক্লাসটা আমি দেখছিলাম এক্স্যাক্টলি বইটার আগ মুহূর্তে যায়। এই সলিউশনটা আমার মাথায় পুরো গায়ে থেকেছিল। জিনিসটা এমন না যে আমি জানতাম না, অবভিয়াসলি জানি কারণ নটরডেম থেকে ক্লাস করে আসা, বাট ঘুলায় গেছিলো। শর্টেস্ট পসিবল টাইমে তোর এই ক্লাসটা আমার হেল্প লাগছে। আমি জানি না এই ক্লাসটা এখন অনলাইনে আছে কিনা। না, ওগুলো এখন তো মানে প্রাইভেট করা চ্যানেলে ওগুলো নাই। এটা আমি দেখছিলাম, আমার কেন জানি মনে পড়ে, আমি তোকে দিন টেক্সটও করছিলাম যে থ্যাঙ্কস ম্যান ফর দিস টপিক। ভুলে গেছি আর কি, করতে পারি, বাট আই এম গ্রেটফুল টু ইউ আর কি, বিকজ ওইটা না থাকলে, যদিও বুয়েটে ওইবার সেমিকন্ডাক্টর থেকে করছেন আসে নাই, বাট
বাট আসলে পারতাম না এই ক্লাসটা না দেখলে, বিকজ পুরো একটা ডিভাস্টেটেড হয়ে গেছিলাম আমি আর কি। ঠিক আছে, এরপরে তো ধর নিজেও পড়াইছি টড়াইছি অনেক কিছু, বাট হ্যাঁ তোর প্রতি একটা ক্রেডিট আমার আজীবন আছে, বিকজ আমার কাছে এখনো মনে হয় আমি যখন সেমিকন্ডাক্টর যে কয়েকবার ক্লাস নিছি তোর একটা খুব বড় প্রভাব ছিল এই ক্লাসের ভিতরে। আমার ওই ক্লাস না দেখে ইমনের ক্লাসটা দেখবো সেমিকন্ডাক্টরের। না, কারেন্টের চ্যাপ্টারগুলো আমার অনেক আগে থেকেই ভালো লাগতো। এর ক্রেডিট যদি দিতে হয়, আমি এনডিসির ফিজিক্স টিচারের একজনের নাম নিব। সো নামটা আসলে মনে পড়তেছে না। আমি তোকে কয়েকজনের নাম দিই, সুজিত স্যার, না সুজিত স্যার না, সুজিত স্যার আমাদের কারেন্ট নেই। সালাউদ্দিন স্যার, সালাউদ্দিন স্যার শুরুতে নিচে, পরে নেই। সুমন স্যার, না, আহ, স্যারের নামটা আমার ঠিক ওমর মনে আলী নেই। স্যার, না, আমার চেহারাটা মনে আছে স্যারের। স্যারের চেহারাটা মনে আছে, স্যারের কথাগুলো মনে আছে, বাট সুলাইমান স্যার, না, স্যারের নামটা ঠিক মনে, আল মামুন, আল মামুন স্যার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরকম ছিলেন। মানে So, স্যার একদম তখনই ঢুকছিলেন খুব হ্যাঁ, সময় মতো so কলেজে। স্যার সার্কিট সলভের একটা সুন্দর সিস্টেম শিখাইছিলেন আমাকে। So, আমিও এখন পড়াইতে গেলে এইভাবেই পড়াই স্টুডেন্টদের। সো নর্মালি ধর তুই যদি পড়ে থাকস, তুই রিলেট করতে পারবি বা স্টুডেন্টরাও রিলেট করতে পারবে। চলতরিত পড়ার সময় কি হয় যে আমরা রোদের আগে প্লাস মাইনাস দিই, রেজিস্ট্যান্সের আগে। প্লাস মাইনাস দিই। সো আমি কখনো এরকমভাবে পড়াই না, কারণ হচ্ছে আমি এরকমভাবে শিখিই নাই। সো ওই স্যারের কন্টেন্ট থেকে আমি আসলে শিখছি ভোল্টেজ ড্রপ কেমনে হয়, আচ্ছা, ড্রপ জিনিসটা কখন গেইন হয়, কখন ড্রপ হয়, এই জিনিসগুলো বুঝে গেলে না চলতরিতে একদম সহজ। অ্যান্ড একদম সহজ। ইভেন আমার ইউনিভার্সিটিতে যত তোর সেমিকন্ডাক্টরের কোর্স ছিল বা কারেন্ট ইলেকট্রিসিটি কোর্স ছিল, এসি ডিসি 2টা কোর্সই ছিল। সো এগুলাতে আমার কোনো প্যারা হয়নি, অ্যান্ড এগুলাতে আমার 4 ছিল। দেখ আলহামদুলিল্লাহ। সো এই কারেন্টের চ্যাপ্টারগুলোর মজাটা আমি ওইখান থেকে পাইছি আসলে, বুঝছস? মেইন সেটা কি ফিল করে পড়া আর কি, যে তোর কেন ভোল্টেজটা ড্রপ কেন করতেছে, drop কেন হচ্ছে। গেইন হইতেছে। নর্মালি স্টুডেন্টরা যেটা করে, অনেক স্টুডেন্ট এই জিনিসটা ফলো করো, বাট এটা করবে না কখনোই, যে রেজিস্ট্যান্সের আগে প্লাস মাইনাস দিয়া হ্যাঁ, আচ্ছা, তারপর হ্যাঁ। মুখস্থ বসাও যে আমি এদিক থেকে যাচ্ছি মাইনাস আছে তাই মাইনাস, হ্যাঁ। ওদিক থেকে যাচ্ছি প্লাস আছে তাই প্লাস। এটা আসলে ফিল করা যায় না। জিনিসটা মানে মজা না। প্লাস ভিতরে একটা সেমিকন্ডাক্টরের প্যাচ দিলে কিন্তু বেশ কঠিন হয়ে যায় জিনিসটা, এখানে কিন্তু প্যাচটা লাগে আর কি। এই ওকে, আর তা কি। আমরা তোর বুয়েট পর্যন্ত জার্নিতে ছিলাম, হুম। অ্যান্ড তুই বেশ বেশ ইন্সপায়ারিং স্টোরিটা। বুয়েটের পরে তো তারপরে বুয়েটে চান্স পাইলি, আমরা একসাথে সাবজেক্ট চয়েস যদি আমরা মনে হয় আগেই করে ফেলছিলাম। তো একটা প্রশ্ন করি, বুয়েটের সেরা সাবজেক্ট কোনটা ভাই? এই প্রশ্নের উত্তর দিলে আসলে বুয়েটের মানুষজন যারা আছে তারাই আসলে আমাকে পিটাবে। এই জন্য এই প্রশ্নটা করা। সিজিপিএ 4 বললো তো একটু আগে, তাই না, সিজিপিএ 4 আমার সিজিপিএ 4 না, এটা আবার স্টুডেন্টরা মিসকমিউনিকেশন হতে পারে। আমার জাস্ট ওই কয়েকটা পার্টিকুলার কোর্স যেগুলো আমার ভালো লাগে, লাইক প্রোগ্রামিং, তারপর সার্কিট, এই কয়েকটা পার্টিকুলার কোর্স আমার সিজি 4, বাট ওভারঅল সিজি 4 এর ভাই ধারে কাছেও না, ঠিক আছে? সো ওইটার দিকে না যাই। সো ভালো সাবজেক্ট বলতে বা কোনটা সেরা সাবজেক্ট এটা আসলে বলাটা খুবই কঠিন না। সো বা এটা বললেও আসলে জিনিসটা ইরিলেভেন্ট। আমি জানি তোর উপর আমি টর্চার করতেছি। না, টর্চার হলো আমি আমার পয়েন্ট অফ ভিউ বলবো। সো আমার কথা যদি কারো ভালো না লাগে, নাও লাগতে পারে। সো বুয়েটের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা একটা ক্যারিয়ার পাথ আছে। এখন ধর যে এমএমই পড়তেছে, তার ওই ম্যাটেরিয়ালসে থিসিস বা ম্যাটেরিয়ালসে কাজ করে বিদেশে যে ভালো রিসার্চ করার কিন্তু একটা অপশন আছে। যারা বিএমইতে পড়তেছে ওরা এই বায়োমেডিক্যাল সেক্টরে রিসার্চ করে ভালো একটা ক্যারিয়ার বা চুজ করতেছে। বাট বুয়েটের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু বাংলাদেশে ফিউচার নাই। যে তুই যদি প্রত্যেকটা সাবজেক্টে পড়ে বাংলাদেশের ফিউচারটা করতে চাস, তোর জন্য প্রত্যেকটা সাবজেক্ট না। এক্সেপ্ট সিভিল। হ্যাঁ। সো এই জায়গাতে আমার মনে হয় যে আমার পছন্দের ক্রমের ভিত্তিতে আমার আসলে সিএসইও ভালো লাগে, ত্রিপলিও ভালো লাগে। এখন এই দুইটা সাবজেক্ট এমনভাবে কানেক্টেড যে একটা ডোমেন থেকে আরেকটা ডোমেন ইজিলি সুইচ করা যায়। লাইক ত্রিপলিতেও সিগন্যাল প্রসেসিং আছে, সিএসইতেও সিগন্যাল প্রসেসিং নিয়ে কাজ করতে পারে। ত্রিপলিতেও এই জিনিসগুলো নিয়ে, যেই সিগন্যাল টিগনাল বা ডিএসপি কোর্স এই জিনিসগুলো নিয়ে আছে, সেম সিএসসিতেও আছে। সো এই দুইটা আসলে আমার মনে হয় যে একটু কানেকটিভ, অ্যান্ড আমাদের বর্তমান জেনারেশনের মানে অনুযায়ী এই দুইটা সাবজেক্ট মনে হয় একটা ভালো অপশন হতে পারে। কারণ হচ্ছে যে এআই আসতেছে, এআই রিলেটেড হার্ডওয়্যারও লাগবে। সো সেক্ষেত্রে ত্রিপলি আর সিএসসি দুইটা আসলে একসাথে মিলে ভালো কিছু করা সম্ভব। কিন্তু এটা আমি বলতেছি না যে তাহলে মেকা সিভিল ওরা ভালো না, এটা কখনোই বলতেছি না। অবশ্যই দেশে যদি জবটা ফার্স্ট প্রায়োরিটি হয়, সেক্ষেত্রে সিএসসি সিভিল এগুলাই সবচেয়ে বেশি ফার্স্ট প্রায়োরিটি। বাট যদি কারো রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট হয়, যে আমার ইচ্ছা আমি বিদেশে রিসার্চ করব, কোনো কিছু পেপার পাবলিশ করবো, সেক্ষেত্রে বিএমই, এমএমই এই সাবজেক্টগুলো থেকে অনেক ভালো রিসার্চ পেপার পাবলিশ হয়, ওগুলো ভালো ভালো জার্নালে পাবলিশ হয়। আর আমাদের বিএমইর 18 ব্যাচের অলমোস্ট সবাই বিদেশ চলে গেছে। সো কাইন্ড অফ বিএমই একটা রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট, যেখানে তোর চাকরির করার মানুষ যারা আছে, মানে তোর জব করা থেকে শেখানো হয় বেশি রিসার্চ কেমনে করবে। সো আবার এখানে একটা ব্যাক পয়েন্টও আছে, সবার তো আর রিসার্চ ইচ্ছা নাই। সো সবাইকে এক গাছে উঠতে বললে, মানে যদি মাছকে গাছে উঠতে বলি, মাছ তো গাছে উঠবে না। সো এখানেও কিছু সমস্যা আছে।
সো কারিকুলামগুলো অনেকগুলো সাবজেক্টের এমনভাবে গোছানো যে কিছু কিছু মানুষের জন্য অনেক ভালো, কিছু কিছু মানুষের জন্য এই জিনিসটা ভালো না। সো আমার মতে সেরা সাবজেক্ট বলতে আমি ওইটাকেই চুজ করবো যেটা থেকে আসলে অনেক দিকে সুইচ করা যায়। সো যদি সিএসসি ট্রিপলি এই জিনিসগুলোতে থাকা যায় তাহলে আসলে টেকনোলজি সাইডে অনেক দিকে সুইচ করা যায়। আবার মেকানিক্যাল বা হচ্ছে সিভিল এই জিনিসগুলোতে থাকলে অটোমোবাইল সেক্টরে বা ইন্ডাস্ট্রি সেক্টরে, যেখানে তোর কনস্ট্রাকশন টিজনেস অনেক কিছু দাঁড় করানো যায় আসলে। সো ব্যাপারটা হচ্ছে নিজের প্যাশনের উপর, যে তার কোন জিনিসটা ভালো লাগে। তোর যদি টেক মেক এই জিনিসগুলো ভালো লাগে অবশ্যই তুই সিএসসি ট্রিপলির দিকে বেশি ফোকাস করবি। আর তোর যদি কনস্ট্রাকশন বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা এগুলো ভালো লাগে সেক্ষেত্রে নেইম, এমএমই বা হচ্ছে মেকা বা হচ্ছে সিভিল এগুলোতে ফোকাস করা ভালো। নাইস, সাবজেক্ট চয়েস নিয়ে বেশ ডিটেল একটা কথাবার্তা হইলো। আচ্ছা, সাবজেক্ট চয়েসের পরপর তো আমরা বইটা ভর্তি হলাম, দেন আমরা কোচিংয়ের সাথে কিছু ক্লাস নিতাম, বাট এরপর থেকে যেই বিগ মুভটা হইলো সেটা হচ্ছে অনলাইন এডটেক। তোকে আমি একটা প্রশ্ন করবো যে তুই তো এখন অনলাইন এডটেকেই আছিস, সো তুই যে এডটেকের ভিতরে ঢুকলি, আই এম মেকিং ইট হার্ডার ফর ইউ এগেইন, ইউ হ্যাভ টু পিক ওয়ান নেম, একজন ভাইয়ের নাম নিবি যাকে তোর মনে হয় যে আজকের এডটেকের সারোয়ার হোসেন ইমনের পেছনে তার অবদান সব থেকে বেশি। আমি জানি অনেকেরই অবদান থাকবে, আমার পেছনে অনেক ভাইয়ের অবদান আছে, কঠিন করলাম একজন। আচ্ছা, সো অবদান আসলে এর থেকে আমরা যারা ক্লাস নেই সবার উপরই সবার অবদান কিন্তু আছে। ধর আমার পেছনে বন্দি পাঠশালার ভাইয়াদেরও অবদান আছে, ফার্স্ট টিউটোরিয়ালের ভাইয়াদের অবদান তো ছোটোবেলা থেকে। তারপর হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা অবদান আছে, বা টিচারদের সাথে যে কোনো দরকারে আসলে প্রত্যেকজন টিচারের সাপোর্ট পাওয়া যায়। এখন তুই যে প্রশ্নটা করলি যে মানে আমার অনলাইন কেরিয়ার শুরু থেকে কে আসলে সবচেয়ে বেশি হুম, প্রায়োরিটিটা ছিল বা আমাকে প্রায়োরিটিটা দিছে বা ফ্লোরটা দিছে, এক্ষেত্রে যদি বলি যে যদি একটা নাম পিক করতে হয় একটাই। সেটা হবে অপার ভাইয়া। সো আমি তোকে পুরো জার্নিটা বলি তাইলে আরও জিনিসটা সুন্দর করে বোঝানো সম্ভব হবে। হুম, সো আমি যখন চ্যানেলটা খুলি, আমার চ্যানেল খোলা হয় 2020 সালের মাঝামাঝি, ঠিক আছে? সো তখন আমি বুয়েটে চান্স পাই নাই, বুয়েটে চান্স পাইছি 21 সালের শেষে, হুম, ঠিক আছে? মানে কোভিডের কারণে এক্সামটা পড়ে হয়েছে। হ্যাঁ। সো তখন অপার ভাইয়া, তখন বলতে এডটেক বলতে একটা প্ল্যাটফর্মে ছিল 10 মিনিট স্কুল। 10 মিনিটস। সো সবাই ওই জায়গাতে ছিল। অ্যান্ড অপার ভাইয়ের অনেকগুলা, উনি এখনও কিন্তু এইরকম প্রজেক্টগুলো করেন যে একটা নতুন একটা চিন্তাভাবনা আসলো ওটা উনি এক্সিকিউট করেন, বা একটা নতুন স্টার্ট আপের দিকে ফোকাস করেন। সো তখন ওনার অনেক এরকম ছোটো ছোটো চিন্তাভাবনা থাকতো, যে পকেট বুক বা এরকম টাইপের জিনিসপত্র। সো আমি এইচএসসি স্টুডেন্ট থাকা অবস্থাতেই অপার ভাইয়ের সাথে কাজ করা শুরু করছি। তখনও কিন্তু এএসজি বা অপার্স ক্লাসরুম এই গ্রুপগুলো তখনও ক্রিয়েট হয় নাই, বা ক্রিয়েট হলেও মেম্বার হয়তো 5-6 হাজার বা 10,000, আজকে যেটার মধ্যে মিলিয়ন মেম্বার। সো অপার্স ক্লাসরুম গ্রুপে তখন 5-6 হাজার মেম্বার। সো তখন অপার ভাইয়ের সাথে আরও কয়েকজন ছিল, আমরা একটা টিম আপ করে অনেকগুলো কাজ করতাম। আমি তখনও কিন্তু চান্স পাই নাই বুয়েটে। সো কাজ করতাম পাশাপাশি হচ্ছে একবার 10 মিনিট স্কুলে ইনস্ট্রাক্টর একটা ক্যাম্পেইন হয়েছিল, সেখানে আমি সিলেক্টেড হয়েছিলাম। সো তখন আমি কলেজেই পড়ি, টিচার হইনি। সো এরপর থেকে মোটামুটি অপার ভাই চিনছিল, অ্যান্ড ভাইয়া একটা সুযোগ দিছিল যে ভাইয়ার চ্যানেলে আমি হচ্ছে 2টা ভিডিও দেওয়ার, ঠিক আছে? ওকে। সো ওই সময় আমি অপার্স ক্লাসরুম চ্যানেলে 2টা ভিডিও দিছিলাম। তখন অপার্স ক্লাসরুম চ্যানেলের সাবস্ক্রাইবারও 5-10 হাজার, ভাইয়ের গ্রুপেও 5-10 হাজার মেম্বার। বাট ওই যে ফ্লোরটা, যে ওই সময় 5-10 হাজার মেম্বার কিন্তু অনেক। এখন একটা যে কেউ গ্রুপ খুললে বা কিছু ভালো কন্টেন্ট দিলে 5-10 হাজার একদিনই হয়ে যায়, তো তখন 5-10 হাজার অনেক ছিল, এবং 5-10 হাজার সাবস্ক্রাইবারও অনেক ওই হ্যাঁ। আমলের। সো তখন ওই জায়গায় যে ফ্লোরটা দিছেন, সো ওই ফ্লোরটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর আমার যে প্রথম ইউটিউব ভিডিওটা যেটা তৈরি করি, আমি তখন স্টুডেন্ট ছিলাম, তুইও জানোস। সো আমি ভিডিওগুলো তো প্রথমে মাউস দিয়ে লিখতাম, এটা তো বলছি, অ্যান্ড ক্যামেরাও তো ছিল না। সো আমি কী করতাম, আমার ল্যাপটপটা একটা ল্যাপটপ ছিল, আমি ক্লাস 9-এ কিনছিলাম। সো এই ল্যাপটপটার পিছনে 6-7টা বই রাখতাম। সো 2টা বইয়ের চিপায় ফোনটা রেখে তারপর হচ্ছে ওইটা দিয়ে ভিডিও করতাম। আর ইন্টারনেট ছিল না, এই যে স্ক্রিন রেকর্ডটা করছি এটা আপলোড করবো কেমনে, তখন হচ্ছে আরেকটা ফ্রেন্ডের বাসায় যেতাম ল্যাপটপ নিয়েই। সো ওর বাসায় যে আপলোড করতাম ভিডিওগুলা, তখন ভিউ খুব কম আসতো, 10-15-20-50টা ভিউ আসতো। এখন হয়তো, হ্যাঁ, এখন হয়তো একটা ভিডিও দিলে স্টুডেন্টরা এমনিই দেখে যে সারোয়ার ভাই পোস্ট দিছে, দেখি ভিডিওটা কি। ধর ওর যদি অবশ্যই ওর কাজে লাগবে এরকম ভিডিওই তো দিই, এমনি তো লাইভ ব্লগিং তো করি না। সো ব্যাপারটা হচ্ছে তখন কিন্তু জিনিসটা কঠিন ছিল, বাট ওই কঠিন মোমেন্টে অপার ভাই ভালোই হেল্প করছে। সো তখন কিন্তু আমি টিচার হিসেবে এস্টাবলিশড হই নাই, বা অপার ক্লাসরুমে যে আমি ক্লাস নেই ব্যাপারটা এরকম না। তখন অপার ক্লাসরুমে আরও বড় বড় টিচার ছিল আমার থেকে।
সো আমি যদি একজন স্টুডেন্ট হিসেবে জাস্ট 2টা ভিডিও দিছিলাম, এরপর ভিডিও কিন্তু স্টপ করে দিছি। এই যে এখানে একটা ব্যাপার আছে যে কখন থামতে হবে এই জিনিসটা বুঝতে হবে। যে আমি যদি না থামতাম ওই মোমেন্টে, আমি যদি শুধু পড়াইতেই থাকতাম, তাহলে কিন্তু আমার নিজের পড়াশোনাটা হইতো না, অ্যান্ড আলটিমেটলি আমি কিন্তু বুয়েটেও চান্স পাইতাম না। সো আমি কিন্তু থেমে গেছি একটা মোমেন্টে, ধর 2020 সালের শেষের দিকে বা 21-এর শুরুর দিকে আমি থেমে গেছি, অ্যান্ড ফুললি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করছি। নিজের পড়াশোনা এটাই মেইন। সো এইরকমভাবে চলতে থাকলো। 6 মাস আমি অ্যাডমিশনের প্রিপারেশন নিলাম, তারপর দেখলাম যে মোটামুটি পড়া হয়ে গেছে। তারপর আবার ওই পড়ানোর ভোটটা মাথায় চাপলো। তখন একটু টাকা জমায় আমি 4,000 টাকা দিয়ে একটা গ্রাফিক্স ট্যাব কিনছি তখন। অ্যান্ড আমি চান্স পাওয়ার আগেই, তুই জানোস, আমি চান্স পাওয়ার আগে আমার কোর্সও নামছে। মানে আমি যেই ব্যাচে স্টুডেন্ট ছিলাম, সেই ব্যাচে আমার একটা প্রশ্ন ব্যাংক সলভিং কোর্স ছিল। মানে আমি ছিলাম ওই ব্যাচের পরীক্ষার্থী, আমার ছিল প্রশ্ন ব্যাংক সলভিং কোর্স। আচ্ছা, ওটা অলমোস্ট তোর 450 মতো সেল হয়েছিল ওই আমলে। ওই আমলে। 450 মতো সলভ হয়েছিল বুয়েট প্রশ্ন ব্যাংক, মানে বুয়েট ফিজিক্সের প্রশ্ন ব্যাংক সলভ, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ যেটা আর কি। সো ওইখানে আমি ইঞ্জিনিয়ারিংয়ের কোয়েশ্চন ব্যাংকের সবগুলো প্রশ্ন, কোয়েশ্চন ব্যাংকে যেরকমভাবে সলভ করা ওইভাবে না করা, আমার যেটা পছন্দ বা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা, সেই ওয়েতে আমি সলভ করে দিতাম। অ্যান্ড ওটা মানে স্টুডেন্ট বলবো না, কারণ ওটা আমার ব্যাচমেটই ছিল সবাই। সো ওদের কাছে অনেক বেশি হেল্প হয়েছে। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই জিনিসগুলো আমি মজারভাবেই বলি, মানে গর্ব করে বলি না, যে আমি যখন ক্লাসে আসছি বুয়েটে, সো তখন আমার এক ক্লাসমেট আমার বলতেছে, দোস্ত আমি তোর ক্লাস করছিলাম, বুঝছস। সো এই জিনিসটা আমি মজা করেই বলি। সো এরপর হচ্ছে চান্স হওয়ার পর অপার ভাই যেহেতু আগে থেকে পরিচিত ছিলেন, তখন 10 মিনিট স্কুলে জয়েন করা হয়েছে। 10 মিনিট স্কুলে কিছু ক্লাস নিতাম তখন। সো বুয়েটে চান্স পাওয়ার পরে না একটা জিনিস হয় যে তোর আলাদা একটা ভ্যালু আসতে থাকে সব দিক থেকে। তো তুই অনেক ভালো পড়াস, বাট তোর একটা ব্যাকগ্রাউন্ড নাই, সেক্ষেত্রে এই ক্লাসটা স্টুডেন্টরা দেখে একসেপ্ট করতে ওদের একটু কষ্ট হয়। হ্যাঁ, আমি ছোট করতেছি না কাউকে, প্রথমেই বলি যে আমি ছোট করতেছি না, আমি জাস্ট স্টুডেন্টদের পয়েন্ট অফ ভিউটা শেয়ার করতেছি। বাট আলটিমেটলি পরিশ্রম করতে থাকলে একসময় সফলতা আসবেই, এটা ট্রু, কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে, ওই যে শুরুর পিকটা পায় না। সো তখন 10 মিনিট স্কুলে ক্লাস নেওয়া শুরু হইলো, ওখানে প্রায় 6 মাসের মতো পড়ালাম। এরপর তো সবাই ওইখান থেকে বের হয়ে এসিএস ফর্ম হইলো। সো এসিএসের একদম শুরু থেকেই আমি আছি, মানে একদম যেই দিন এসিএসের জন্মলগ্ন যেই তারিখে শুরু হয়েছে সেই তারিখ থেকে আমি আছি। বেশ কিছু ভালো ভালো কোর্স যেগুলো আছে সেগুলো আমি লিডও দিছি, অ্যান্ড ওগুলো তো অনেক বেশি মেম্বারও ছিল। সো এরকমভাবেই আস্তে আস্তে এখন জিনিসটা কন্টিনিউ হচ্ছে আর কি। সো এরপর এসিএসের শুরু করার পরে, একসাথে সবাই শুরু করার পরে তখন তো আস্তে আস্তে গ্রোথটা আসা শুরু করছে। বাট আমার মেইন গ্রোথটা আসা শুরু করছে হলো আমার নিজের চ্যানেল থেকে, কারণ ওইখানে আমার নিজের কন্টেন্টগুলো থেকে মেইনলি স্টুডেন্টরা, এটা আমি বলবো যে মানে আমি ওদের প্রতি কৃতজ্ঞ, অ্যান্ড আমি আসলে লাকি, কারণ হচ্ছে ওদেরকে এই কন্টেন্টগুলো দেওয়ার সুযোগ হয়েছে আমার। কারণ এই কন্টেন্টগুলোর সুযোগ, মানে দেওয়ার সুযোগটা আসলে অনেক, কারণ সবাই আসলে অনেকেই অনেক বেশি জানতে পারে, আমার থেকে আসলে অনেক বেশি জানার মানুষ আছে, কিন্তু সবাই তো এই সুযোগটা পায় না যে অন্য কেউ পড়াবো বা অন্য কাউকে আমার এই জিনিসটা আমি শেয়ার করব। সো এটা আল্লাহ তাআলা দিছেন, এটা আমার মানে ওনার প্রতি অনেক কৃতজ্ঞ, এবং স্টুডেন্টদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আমি এই অপরচুনিটিটা পাইছি, যে সবার কাছে একটা ফ্লোর আমার আছে যেখানে আমি পড়াতে পারি সবাইকে, এবং সবাই ওইটা পছন্দ করে, এই আর কি। যাক, আলহামদুলিল্লাহ, বেশ সুন্দর একটা স্টোরি। তো তোর এই মুহূর্তে বিজনেস কি আছে বল? বিজনেস বলতে আমি আসলে ট্রাই করি ছোট ছোট জিনিসপত্র করার, যেটা আসলে বিজনেস বলবো না, স্টুডেন্টদের হেল্প করে এরকম কিছু টুলস তৈরি করার চেষ্টা করি আর কি, ছোটোবেলা থেকে। ছোটোবেলা বলতে আমি বোঝাচ্ছি আমার বুয়েটের প্রথম বর্ষ থেকে। সো ক্লাস নেওয়া তো আছে ইসি ক্র্যাকার্সে, পাশাপাশি তখন আমার একজন ফ্রেন্ড আছে বুয়েট মেকানিক্যালের, তারেক, ওর সাথে তখন আমি ফার্স্ট ইয়ারেই পড়ি। তখন আমাদের একটা কথা হচ্ছিল এরকম যে স্টুডেন্টরা প্রশ্ন করার জন্য একটা জায়গা পায় না, যে আমি একটা প্রশ্ন পারছি না, কার কাছে প্রশ্নটা করব। সো ওই আইডিয়া থেকে আমাদের একটা স্টার্ট আপ শুরু করা, যেটা হচ্ছে রনন, অনেকে এসিএসের মানুষজন ইউজ করে, এসিএস ডাউটস বাই রনন। সো এখানে মোটিভটা ছিল এরকম যে স্টুডেন্টরা প্রশ্ন করবে এবং রুয়েট কুয়েট থেকে বা যে কোনো ভার্সিটির পড়ুয়া কোনো ভাই আপুরা সেটার সলিউশন দেবে। সো এটা আসলে খুবই হেল্পফুল একটা টুল, কারণ ধর তুই গ্রামে আছিস, তোর আশেপাশে কিছুই নাই,
সো ওই যে তুই বুয়েটের ভাইয়া খুঁজতেছিলি একটা প্রশ্ন করার জন্য, সো তোর কাছে একজন হাতের মুঠোয় আছে, তুই প্রশ্নটা করলি, তারা লিখে সলিউশনটা দিয়ে দিল, বা তারা ভয়েস পাঠালো, ভয়েসের অপশন আছে, সরাসরি কমিউনিকেশনের একটা অপশন আছে। সো এটা একটা স্টার্ট আপ, অ্যান্ড এখানে এই স্টার্ট আপে অনেক কিছু প্রোজ অ্যান্ড কনস আছে, কারণ এই জিনিসটা অনেক বেশি কস্টলি, কারণ যেই ভাইয়া সলিউশন দিচ্ছে সেও তো কাইন্ড অফ ইনকামের জন্য করছে। সো সার্ভিসটা আসলে অনেক বেশি কস্টলি হয়, বাংলাদেশের মার্কেটে এখনও ফিট হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের দেশের পুরো সিস্টেমটাই এখনও ক্লাস বেসডই আছে। সো হয়তো ভবিষ্যতে যখন এই জিনিসগুলার কদর বুঝবে বা স্টুডেন্টরা ফিল করবে যেটা নিড আছে, তখন হয়তো এই জিনিসটা আরও ভালো চলবে। সো এখন আপাতত কোর্সের সাথে বা অল্প পরিসরে এই জিনিসটা সার্ভিস চলছে। তার সাথে আরও ছোট ছোট টুলস বলতে আমার একটা প্রিন্টিংয়ের একটা সিস্টেম আছে, যেখানে স্টুডেন্টরা অনলাইনে তার যে প্র্যাকটিস শিট আছে, লেকচার শিট আছে, বই আছে, এই জিনিসগুলো প্রিন্ট করতে দেয়। সো আমি এটার নিডটা তখন বুঝছি যখন দেখলাম যে আমার গ্রামের এলাকায় একটা কাগজ প্রিন্ট করতে সাদা কালো নেয় 5 টাকা বা 10 টাকা, রঙিন নেয় 20 টাকা। আবার ওই কাগজটা আমি নীল খাতে প্রিন্ট করতে যাই, সাদা কালো নেয় 1 টাকা, রঙিন নেয় 2 টাকা বা 3 টাকা। রিলেটেবল। সো এই জায়গাতে আমি দেখলাম যে যদি কেউ 100 200 বা 300 পেজ একসাথে প্রিন্ট করায়, সে যদি এই জায়গা থেকে মানে আমার এই জায়গা থেকে প্রিন্ট করিয়ে ডেলিভারি সহ বাসায় নিয়ে যায়, তারপরেও তার ওই জায়গা থেকে খরচটা প্রায় অর্ধেকের নিচে আসে। সো এই লুপহোলটা চিন্তা করে, এবং স্টুডেন্টদের যেহেতু হেল্প হচ্ছে, কারণ স্টুডেন্টদের সাথে কাজ করতেছি, তখন আসলে একটা প্রিন্টিংয়ের বিজনেস দিই, যেখানে হচ্ছে তোর আমাদের নিজস্ব একটা জায়গা আছে যেখানে প্রিন্ট হয়, কয়েকজন স্টাফ আছে যারা স্টুডেন্টদের প্রিন্ট করে দেয়। সো স্টুডেন্টরা বাসায় বসে অনলাইন অর্ডার করে ড্রাইভে ফাইলটা দিয়ে, সো সেটা আমাদের টিম প্রিন্ট করে স্ট্রেট ফার্স্ট বা কোনো একটা কুরিয়ার সার্ভিস ওদের বাসায় পাঠিয়ে দেয়। সো এটার মধ্যে অলমোস্ট এই পর্যন্ত প্রায় 40 লক্ষ পেজ আমরা প্রিন্ট করে পাঠাইছি। 4 So, মিলিয়ন। হ্যাঁ, সো আমি একটু হিসাব করছিলাম যে এই পেজগুলো যদি একটার পর একটা সাজাই, হ্যাঁ, সো ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত হয়ে যায়। আসলে হ্যাঁ, সো ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত দূরত্ব হয়ে যায়। ওই যে একটা সুন্দর ম্যাথ আছে না, যে একটা কাগজ 32 বার ফোল্ড করলে এটা এতটা হাইট হবে। এতটা সো 40 লক্ষ পেজ যদি একটা 0.5 মিলিমিটার ধরস, সো ওইটা যদি তুই একসাথে রাখোস তাহলে কতটুকু উচ্চতা হবে তুই একটু ভাব। সো এতটুকু প্রিন্ট আমরা অলরেডি করে পাঠিয়ে দিছি আলহামদুলিল্লাহ, অ্যান্ড ওইটার রিভিউটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। ওইখানে আমরা এখনও একটা প্রবলেম ফেস করতেছি যে দ্রুত দিতে পারতেছি না, এটা একটা সমস্যা, কারণ অর্ডারটা আসে, প্রিন্ট হয়, আবার বাসায় পৌঁছায়। সো এটা সবচেয়ে ভালো হতো যে এখন অর্ডার করতে 2 ঘন্টা পরে বাসায় চলে আসবে। So এরকম যদি করা যেত আরও ভালো এটা হতো। খুব কঠিন, খুব কঠিন, খুব বাট কঠিন। এখানেও একটা জিনিস করা যেতে পারে, খুব কঠিন। আমি ডিরেক্টলি বিজনেস আইডিয়াটা শেয়ার করতেছি, কেউ চাইলে এটা এক্সিকিউটও করতে পারে। সো এখানে একটা জিনিস করা যেতে পারে যে ফুডপান্ডা কী করে, যে ওদের কিছু লোকাল রেস্টুরেন্ট থাকে, ওরা জাস্ট অ্যাপে অর্ডার করে রেস্টুরেন্টটা পাঠিয়ে দেয়। রেস্টুরেন্টে পাঠাতে হয়। সো আমাদের যদি ধর কয়েকটা বিভাগে বা প্রত্যেকটা জেলাতে একটা করে দোকান থাকে, যেটা আমাদের দোকান, তাহলে আমাদের অ্যাপে অর্ডার আসবে, ওই লোকাল যে দোকানটা আছে সেখান থেকে প্রিন্ট করে পাঠিয়ে দেবে। সো তখন কিন্তু কস্টিংটা এবং এই ডিস্টেন্সটা কমে যাবে। তবে এটা ইমপ্লিমেন্ট করতে বেশ বড় একটা বাজেট লাগবে। দ্যাটস হোয়াই এটা ওপেন করে দিছি। হ্যাঁ, আমি ওপেন করে দিছি কারণ আমার এই বাজেটটা নাই। সো হি ইজ সো হাম্বল। যাদের বাজেটটা আছে তোমরা এই স্টার্টআপটা করতে পারো, হোপফুলি কাজে লাগবে। অ্যান্ড বাংলাদেশের স্টার্টআপের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের বিল্ড করা আসে কিন্তু সেল করা আসে না। সো কেউ যদি এই স্টার্টআপটা তৈরি করে, সে তার এখানে অর্ডার করবে কে? আমার না হয় অডিয়েন্স ছিল, স্টুডেন্টরা মানে চাচ্ছিল এই জিনিসটা, বাট সেক্ষেত্রে কিন্তু একটা বড় প্যারা, বুঝছিস? সো এর পাশাপাশি আরও ছোটো বেশ কিছু জিনিস মানে করার ট্রাই করি সবসময়, যেমন ওপেন লার্ন বলতে একটা প্ল্যাটফর্ম বানাইছিলাম, যেখানে আর কি স্টুডেন্টরা সবগুলো প্লেলিস্ট ইউটিউবের একটা জায়গায় পায়, সব টিচারের। ধর তুই নিউটন ইউনিভার্সিটি ঢুকলি, ইউটিউবে যতজন ভাইয়া পড়াইছে সবার প্লেলিস্ট ওই জায়গাতে আছে। সো এটা করলে সুবিধাটা যেটা হয়েছে যে তোর ইউটিউবে ঢুকে ঘোরা লাগতেছে না, আর ইউটিউবে আমরা ঢুকতে গেছি হয়তো অন্য একটা ভিডিও চলে আসছে, ওইটাই দেখতে ডিস্ট্রাকশন। হ্যাঁ, সো এরকম আরও অনেকগুলো ছোটো ছোটো জিনিসপত্র আছে। যেমন আরেকটা আছে যে নিজের বই যেটা ইউজ হচ্ছে না সেটা কাউকে দিয়ে দেওয়া বা সেল করা। সো এরকমও একটা লঞ্চ করার মানে চেষ্টা করতেছি। সো এই আর কি অনেকগুলো ছোটো ছোটো কাজ করা হচ্ছে। এগুলো মেনলি বিজনেস বলবো না, এগুলো কাইন্ড অফ স্টুডেন্টদের নিডটা তো বুঝি আমরা, যেহেতু ক্লাস নেই। সো একটু বোঝা যায় যে স্টুডেন্টরা আসলে কী সমস্যা ফেস করতেছে, তখন ওই জিনিসগুলো কীভাবে সলভ করা যায় জিনিসটা চিন্তা করি, শুধু ক্লাস না, ক্লাসের বাইরেও আর কি। মার্কেটে এটা বিজনেস হয়ে গেছে কারণ কি? কারণ হচ্ছে যেটা বললাম অনেক কস্টলি ব্যাপার। তো তুই যে জিনিসগুলো করতেছিস সেটার সার্ভেলেন্স, ইনফ্রাস্ট্রাকচারে বেশ একটা কস্ট থাকে। সেটা একটা সার্ভিস বাট কামস উইথ আ লট অফ কস্ট। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঢাকা থেকে তো চট্টগ্রাম যাওয়া হলো প্রিন্ট করতে করতে, যাওয়ার পথে তোর কোন গাড়িটা পছন্দ? অর্থাৎ নেক্সটে কোন গাড়ি ইনশাআল্লাহ?
গাড়ি যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেন গাড়ি কেনার, এটা এখনও আমার শিওর হয় নাই কোন গাড়িটা কিনবো। হুম বাট আমার একটা কালো গাড়ি পছন্দ। হ্যাঁ, কালারটা পছন্দ আছে, কালো গাড়ি পছন্দ। এখন যদি কোনো দিন তৌফিক আল্লাহ দেন, সেক্ষেত্রে একটা কালো গাড়ি কেনার চেষ্টা করব, যেটা ফ্যামিলি নিয়ে আরামসে চালানো যাবে। সো 2 সিটেড না? 2 সিটের না, মানে অ্যাটলিস্ট একটা কালো গাড়ি হলেই হবে, আমার কোনো ব্র্যান্ড রিকোয়ারমেন্ট নাই। না মানে 2 সিটেড দিয়ে আমি আর কি কাট অফ করলাম, যেটা মাজদা না। সো এত ফ্যান্সি গাড়িও লাগবে না, মোটামুটি ফ্যামিলি নিয়ে চলার মতো। কারণ মানে আমি নিজে যেই জায়গা থেকে উঠে আসছি বা যেই জায়গাতে আছি, আমি জীবনে কল্পনাও করিনি এই জায়গাতে থাকবো। সো আমার পরিবারে আমার যে একটা গাড়ি হবে, এরকম স্বপ্ন জীবনেও দেখি নাই। সো ওই জায়গা থেকে আল্লাহ এই জায়গাতে আনছে, স্টুডেন্টরাও হেল্প করছে, এর থেকে যারা ছিল সবাই হেল্প করছে। সো ওই জায়গা থেকে এই জায়গায় আছি, এটা মানে অনেক বেশি আমি কৃতজ্ঞ। সো আমার লাইফের এক্সপেকটেশনটা বলতে কিছু নাই। আমি যদি এখনই সব কিছু হারায় ফেলি, লেটস সাপোজ আমি এতদিন যা ইনকাম করছি বা সামনের ইনকাম আমার যদি অফও হয়ে যায়, আমার যদি ধর এডটেক থেকে কেউ বের করে দেয়, যে সবাই মিলে ডিসিশন নিল এডটেকের যে স্যারও আর অনলাইনে পড়াতে পারবে না, ঠিক আছে? সো আমার কোনো কিছু আক্ষেপ থাকবে না। কারণটা হচ্ছে যে আমার শুরুতে আমি জিনিসটা স্টার্ট করছিলাম টাকা কামানো থেকে। আমি স্টার্ট করছিলাম যে আমি যে জিনিসটা রিসিভ করছি ইউটিউব থেকে, সেই জিনিসটা আমার জন্য আমি দিতে পারি, বুঝছোস? সো টাকা কামানোর চিন্তা থাকলে আমি বুয়েটের পরে হয়তো এটাকে ইনকাম সোর্স হিসেবে কনভার্ট করছি। বাট শুরুতে আমার মোটিভটা ছিল যে ইউটিউবে কন্টেন্ট দিতে হবে আমার। সো এখন এই মোমেন্টে এসে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একটু দিতে পারছি, অ্যান্ড আরও ভবিষ্যতে দেওয়ার প্ল্যান আছে। অ্যান্ড যদি কোনো দিন অনলাইনে পড়ানো ছেড়ে দেই, আমার প্ল্যান আছে যে ফিজিক্স আইসিটি সব দিয়ে যাব, যে একজন স্টুডেন্ট আমার চ্যানেলে আসলে যেন আর কিছুই না লাগে, ওই জন্য প্রত্যেকটা জিনিস কভার হয়ে যায়। সো ততটুকু দিতে পারলে আমি হ্যাপি। এরপর যদি আমি সেক্টরে নাও থাকি, তারপরে আমি হ্যাপি। সো যতটুকু আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি খুশি আছি। আর আমি সবসময় স্টুডেন্টদের এই কথা বলি যে জীবনে টাকা পয়সা পড়ালেখা সব কিছুর বাইরে যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজের সুখী থাকা। কারণ Obviously. অনেক বড় মানুষ আছে যাদের অনেক অর্থ সম্পদ আছে বা অনেক ভালো জায়গায় আছে, বাট তারা নিজের লাইফ নিয়ে স্যাটিসফাইড না। এই জিনিসটা অনেকের মধ্যেই হয়। স্টুডেন্ট যারা আছে তাদেরও এরকম হয় যে অনেক কমপ্লেন, অনেক কিছু। বাট আমি কমপ্লেনগুলোকে কমপ্লেন হিসেবে দেখি না কখনো। আমি কমপ্লেনগুলোকে দেখি যে আচ্ছা আমার ভাগ্যে নাই, ঠিক আছে, আমি অন্য কিছু করে নিব, বুঝছোস? সো আমি চেষ্টা করি নিজে সবসময় হ্যাপি থাকার। অ্যান্ড একটু আমাকে যারা ফলো করে বা অ্যানালাইসিস করে বা আমার টাইমলাইনের সাথে কানেক্টেড আছে, মোটামুটি দেখাও কিন্তু আমি ঘুরতে যাই। অনেক। অ্যান্ড এটা দেখে মনে হয় যে হয়তো অনেক টাকা হয় আর এই জন্য ঘুরতে যায়। বাট তুই বিশ্বাস করবি কি জানি না, আমি লাস্ট যে ভিজিটটা দিলাম শ্রীলঙ্কাতে, তখন আমার ক্যাশ ছিল 4 লাখ টাকা। ওখানে ঘুরে এসে আমার অলমোস্ট 2.5 লাখ টাকা শেষ হয়ে গেছে। সো আমার লাস্ট ড্রপটা যখন আমার হাতে থাকে, এরপরেও আমি ঘুরতে যাই। কারণ আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে জীবন তো একটাই, আমার একটু ভালোভাবে বাঁচতে হবে, নিজের মতো করে বাঁচতে হবে, অ্যান্ড হ্যাপি থাকতে হবে। এটা হচ্ছে আমার সবসময় চিন্তা ভাবনা। জাস্ট এইটাকে কিন্তু আমাদের ইসলামে এটাকে বারাকা বলে। বারাকা টপিকটা হচ্ছে এরকম, ধর তুই 100 কোটি ইনকাম করিস, কিন্তু আল্লাহ তোর কপালে এমন বাজে একটা অসুখ রাখছে, বা তোর আব্বা মা আল্লাহ না করুক, যে তোর খরচ লাগতেছে 110 কোটি। এখন 10 কোটি টাকা তোকে কে লোন দিবে? সো বারাকার সাথে হ্যাপিনেসটা অনেক বেশি কানেক্টেড। লাইক ধর তুই যদি ছোটো ছোটোতে সন্তুষ্ট থাকতে পারো, দেখা যায় অনেক ক্ষেত্রে 20,000 টাকা দিয়েও চলা যায়, 50,000 দিয়েও চলা যায়। এবং এরপরেও তোর হাতে হয়তো টাকা আছে, যেটা তুই বলতেছিস যে তুই ঘুরে আসছিস, ইউ আর হ্যাপি উইথ ইট, আলহামদুলিল্লাহ, ইউ শুড বি গ্রেটফুল। জি। কথার মাঝখানে বুয়েট আসতেছে বারবার। আচ্ছা, আমি তোর 2টা কোশ্চেন করবো মিলানো। একটা হচ্ছে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া স্টুডেন্টদের ফিউচার কি, আর বিএসসি ইঞ্জিনিয়ারিং নাকি ডিপ্লোমা? ইঞ্জিনিয়ারিংয়ের ফিউচার বলতে আসলে তেমন কোনো ফিউচার নাই। কারণ ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়ে সবাই মোটামুটি একটু ডিপ্রেস থাকে, যে মেডিকেলে পড়লে আমার অ্যাটলিস্ট পাস করার পরে আমার সাথে ডাক্তার লেখাটা থাকতো। কিন্তু ইঞ্জিনিয়ারিং আসলে এই জিনিসটা থাকে না। কারণটা হচ্ছে যে তোর ইঞ্জিনিয়ারিংয়ে যাদের নামের সাথে ইঞ্জিনিয়ার লেখা থাকে তারা আবার ইঞ্জিনিয়ার না। বুঝছস আমি কি বলতেছি? সো ইঞ্জিনিয়ারিং সেক্টরটা লেটস টেক 1 মিনিট পজ ফর দ্যাট। না, ইঞ্জিনিয়ারিং ব্যাপার তুই যেহেতু ডিপ্লোমাটা একসাথে বলছিস এই জন্য বললাম আর কি। সো ইঞ্জিনিয়ারিংয়ের বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কিছু কিছু সাবজেক্টে হয়তো ঠিক আছে, বাট বাকি ম্যাক্সিমাম সাবজেক্টে কিন্তু খারাপ। কারণটা হচ্ছে তুই যখন বুয়েটে আসছিস, তোর উপর গভর্নমেন্ট ইনভেস্ট করতেছে। ওটা পরের ব্যাপার যে তোর ইনভেস্টমেন্টটা কই যাচ্ছে, কারণ তোর থেকে বুয়েট অনেক টাকা নিচ্ছে। সো ওইটা পরের ব্যাপার। কিন্তু তুই পাশ করার পরে তোর যদি জব না থাকে, ভাই ধর আমার সাবজেক্টে এখন জব নাই, এখন আমি কি করব? আমি তো বিসিএসই দিব বা আমি অন্য একটা প্রাইভেট সেক্টরে ঢুকবো।
সো তখন যদি কেউ প্রশ্ন করে যে তোমার পিছনে গভর্নমেন্ট টাকা খরচ করে লাভ কী হলো, তখন প্রশ্নটা গভর্নমেন্টের করা উচিত যে এই ডিপার্টমেন্টটা বা এই সাবজেক্টটা কেন খুলছে, যেহেতু এটার জব সেক্টর নাই। সো আগে জব সেক্টর ঠিক করার পর ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাবজেক্ট খোলা উচিত। কারণ বাংলাদেশে অনেক সাবজেক্ট আছে যেগুলোর অপরচুনিটি বাইরে আছে, বাংলাদেশে নাই। সো ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থা আসলে বাংলাদেশে খুব বেশি ভালো না, খুব বেশি ভালো না। অ্যান্ড এখনও তো জব সেক্টরে ঢুকি নাই, ঢুকলে হয়তো আরও বেটার বলা যাইতো। আর রিসেন্টলি যে ইস্যুটা, যে ডিপ্লোমা ইস্যু, সো এই জায়গাতে যেটা দেখা যাচ্ছে যে যেই জায়গাটা ধর কম্পিটিটিভ হওয়ার দরকার ছিল, ধর একটা ফ্লোর তুইও বসবি আরেকজন বসবি, ধর একটা বুয়েটের সিট তুইও বসতে চাস আরেকজনও বসতে চায়, সো যে জায়গাটা কম্পিটিশন করে আসার দরকার ছিল, ওই জায়গায় যদি তোর বাবা অমুক তাই এই জায়গায় চলে আসছস, তাহলে তো হইলো না, আমার সাথে ইনজাস্টিস হইলো। সো ব্যাপারটা এরকম হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের জব সেক্টরটা, যে ওরা কাইন্ড অফ আগে থেকে ঢুকছে, ছোটো গ্রেড থেকে প্রমোশন নিয়ে সামনে যাচ্ছে, বাট বিএসসি করে যেই জায়গায় যাবে এটার কোনো সুযোগ নাই। এখন এটারই আন্দোলন মূলত করতেছিল যে ওপেন রাখুক সবার জন্য, যার যোগ্যতা আছে পরীক্ষা দিয়ে ওই জায়গাতে টিকুক, কোনো সমস্যা নাই। এটাই তো ফেয়ার। হ্যাঁ, ওই জিনিসটাই আর কি মানতে যাচ্ছে না। সো এই আর কি, ওভারঅল অবস্থা এত বেশি ভালো না। যদি না বিসিএস এর দিকে ফোকাস করা হয়, তাহলে দেশে অবস্থা এত বেশি ভালো না। কারণ দেশে যারা থাকে বিসিএস, বাট প্রথম কথা হচ্ছে যারা একটু ভালো করে পড়ে তারাই তো আলটিমেটলি ভালো ভালো জায়গাগুলোতে চান্স পায়। আমি কখনোই ছোট করছি না যারা অন্যান্য জায়গাতে পড়ে, কারণ হয়তো তাদের কোনো একটা জায়গাতে কোনো ল্যাকিংস ছিল যেই জায়গাতে ওই ভালো জায়গাগুলোতে যাইতে পারে নাই। তার মানে এই না যে তারা পরবর্তীতে যাইতে পারবে না, পরবর্তীতে তো আরও বড় জায়গাতে যাবে। কিন্তু যারা হচ্ছে শুরুতেই অ্যাডমিশন টেস্ট দিয়ে ভালো ভালো জায়গায় গেছে, তাদের একটা এক্সপেকটেশন থাকে যে ভালো একটা জব করবে বা ভালো একটা জায়গায় যাবে। সো তখন পাশ করার পরে দেশে থাকলে ভালো অপশন বিসিএস ছাড়া কিছু থাকে না। কারণ বিসিএস ছাড়া তোর মানে তুই বুঝতেছিস বা স্টুডেন্টরাও বুঝতেছে যে বাংলাদেশে ওই জিনিসটার কোনো ভ্যালুই নাই। সো এই আর কি। সো ওভারঅল ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থা এত বেশি ভালো না, কারণ বিসিএসও স্পেশাল কোনো কোঠা নাই সিভিল বাদে বা ট্রিপলি বাদে। আরও থাকতে পারে হয়তো, আমি জানি না। আমারও আসলে এই ইস্যুটা নিয়ে ডিপ্লোমাদের সাথে কোনো ক্ষোভ আছে ব্যাপারটা এরকম না, বাট আমার জাস্ট একটাই কথা যে দ্যাট শুড বি ফেয়ার। হ্যাঁ, সবার জন্য ওপেন, কোনো নেপোটিজম নাই, যার যোগ্যতা আছে আল্লাহ তাকে দিচ্ছেন, এরকমটাই হওয়া যৌক্তিক। তা তো অবশ্যই। তোর অনেক টাইম খাইছি, তোকে লাস্ট একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে তো অনেক কিছু করস আমি বুঝছি, অলরেডি অনেকগুলো নাম বলছিস, বাইরেও গেলি, অলসো ইউ আর ম্যারিড, ওয়ার্ক লাইফ ব্যালেন্স কেমনে মেনটেন করস? এটা আসলে মানে আমার জুনিয়ররা যারা দেখে সবার কাছে একটা প্রশ্ন যে ভাই বুয়েটের প্যারার পরে এই জিনিসগুলো কেমনে সামলান। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে বুয়েটের ইটসেলফ কিন্তু এটা 9 to 5 জব, বুয়েট ইটসেলফ। কারণ হচ্ছে তোমাকে একদম সকাল 8টায় যাইতে হয়, একদম কিন্ডারগার্টেন স্টুডেন্টদের মতো, দুপুর 1টায় বেরোতে হয়, আবার ল্যাব করতে হয়, ল্যাব করার পরে তোমার বাসায় আসতে আসতে 5টা বাজে, তারপর শরীরটা এমনিই হ্যাং মারে বুঝছোস, তখন রেস্ট না নিয়ে আসলে কিছু করা যায় না। সো আমি যেটা করতাম, মানে আমি আসলে ক্লাস একটু বেশি মিস দিতাম। একটু বেশি বলতে আমার অ্যাটেন্ডেন্স কখনো আবার মানে ক্লাসে আমি যাই না এরকম কখনো হয় নাই। আমি সপ্তাহে হয়তো 2-3টা ক্লাস মিস দিতাম। বিশেষ করে সকালের ক্লাসগুলো আমার মিস যাইতো, কারণ রাত জেগে আমি আসলে অনলাইন ক্লাস বা কন্টেন্ট এগুলো আসলে রেডি করতাম। সো আমার বুয়েটের কন্টেন্টগুলো থেকে মানে বুয়েটের ক্লাসগুলো থেকে মিস যেই জিনিসটা যাইতো, যে একদম সকাল 8টার ক্লাস হয়তো আমি মাঝে মাঝে মিস করছি। বাট এমনিতে আমি চেষ্টা করতাম যে না, দুইটা জিনিসই আসলে ব্যালেন্স রাখতে হবে। আর মানুষ আসলে চেষ্টা করলে সবই পারে। কেউ যদি চেষ্টা করে যে তার পরীক্ষার আগের দিন সে 16 ঘন্টা পড়বে, সে 16 ঘন্টা পড়তে পারবে। তার আসলে সেই ক্যাপাবিলিটি আছে। কারণ আমাদের আসলে চেষ্টা করার আসলে কোনো লিমিট নাই যে আমি এই লিমিট পর্যন্ত পরিশ্রম করতে পারি। পরিশ্রমের কোনো লিমিট হয় না। সো চেষ্টা করলে আসলে সম্ভব। বাট আমার মন চায় আসলে যে কোনো কিছু না কইরা সারাদিন ঘুমাবো, রিলস দেখবো, এটা আসলে খুবই মজার জিনিস। অ্যান্ড মাঝে মধ্যে আমি এরকম ইয়াও করি যে সারাদিন আসলে রিলস দেখি, সারাদিন ফোন চালাই বা মুভি দেখি। অ্যান্ড আমি অ্যাডমিশন সিজনে এই কাজটা করতাম যে সারাদিন একটা টার্গেট রাখতাম সকালবেলা, যে সারাদিন আমি এই জিনিসটা পড়বো, যত তাড়াতাড়ি আমি পড়তে পারি তত আমার ভালো, বাকি সময়টা আমি চিল করবো। সো আমি ধর রাত 9টা-10টার আগে সব শেষ করে ফেলতাম আজকের টার্গেটটা, এবং 9টার পরে আমি মুভি দেখতাম বা ফেসবুক চালাইতাম। সো নিজেকে নিজে যেভাবে ট্রিট দেওয়া যায়, নিজেকে যেভাবে হ্যাপি রাখা যায়, এই জিনিসটা আমি করতাম সবসময়। মাশাআল্লাহ ম্যান, আমি তোকে জাস্ট আরও একটা কোশ্চেন করবো, সরি, আচ্ছা। তুই আমার বন্ধু থেকে আরও একটা সমস্যা এক্সট্রা নেই। কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে বলতে পারো জাস্ট সাজেশন ফ্রম ইউ। তুই কি আমাকে কোনো সাজেশন দিবি এর থেকে, বা যারা নিউ কামার আছে তাদের প্রতি একটা সাজেশন দিবি, অলসো তোর একটা বন্ধুকে সাজেশন দিবি যে হয়তো তোর বন্ধু? আচ্ছা, সো নাফিস
তোর সম্পর্কে যদি আমি কিছু বলি, এটা আসলে তোর চ্যানেলে এসে তোর সম্পর্কে বলাটা আসলে একটু বাজে দেখায়। তারপর আমি বলি স্টুডেন্টদের হয়তো প্রশ্ন যে ভাই অনেকদিন পরে হঠাৎ করে আপনারা কেমনে ক্যামেরার সামনে আসলেন, এটা মানে একটা আমি প্রশ্ন। অ্যাকচুয়ালি ইমপ্রুভ করতে চাই, শিখতে চাই, যেই হোক না কেন, হ্যাঁ, এই জন্য আচ্ছা। থেকে প্রশ্নটা করা। অনেকের কাছে এই প্রশ্নটা থাকতে পারে যে ভাইয়া এতদিন পরে আপনারা ক্যামেরার সামনে কেন আসলেন, বা ধর অনেকে তোকে অন্যভাবে হয়তো চিনে যে ভাই প্রচুর রাফভাবে কথা বলে, এই সেই। সো আমার কথা হচ্ছে যে নাফিজ আমার ফ্রেন্ড, কলেজ লাইফ থেকে আমার ফ্রেন্ড, কলেজের পর থেকে আমার ফ্রেন্ড। এখন আমার ফ্রেন্ড আমাকে একটা জায়গায় ইনভাইট করছে, এখন এটা যেই রকম শোই হোক, আমি তোর শোকে ছোট করছি না তোর শোতে আইসা। সো আমার আশাটা এই জায়গাতে কর্তব্য, কারণ আমার ফ্রেন্ড আমাকে বলছে। সো বাকি সম্পর্ক সব কিছু পরে, প্রথম হচ্ছে ফ্রেন্ডের সম্পর্ক। সো ওই জায়গা থেকে আইসা তো খুবই ভালো লাগলো, অ্যান্ড তোরও রিসেন্ট ওয়ার্কগুলো জানতে পারলাম, আগে হয়তো এতদিন এই সকল নিয়ে কথাবার্তা হয় নাই। সো জিনিসগুলো জেনেও অনেক ভালো লাগলো যে তুই নিজেকেও অনেক ইমপ্রুভ করতেছিস, অনেক ভালো ভালো কন্টেন্ট দিচ্ছিস, স্টুডেন্টদেরকে ভালো ভালো জিনিসপত্র দিচ্ছিস, সাজেশান দিচ্ছিস, তোর কোর্স নামতেছে, কোর্সে আলহামদুলিল্লাহ এনরোলমেন্টও আসতেছে। সো শুনে ভালো লাগলো যে চেষ্টা করতেছিস যে একটা বেটার কিছু স্টুডেন্টদেরকে দেওয়ার। অ্যান্ড এই এপিসোডের মাধ্যমে বা এই শোগুলোর মাধ্যমে হয়তো আরেকটা ভালো চেষ্টা হচ্ছে যে হয়তো ব্যাকগ্রাউন্ডের স্টোরিগুলো তুই স্টুডেন্টদের সামনে আনতে পারতেছিস, যেটা হয়তো অনেকে পারে না। সো এটা একটা ভালো দিক। সো ওভারঅল আমি বলবো যে আমার আসলে পডকাস্টে কথা বলার মতো যোগ্যতা আছে কিনা আমি জানি না, বাট আজকে এখানে আসে কথা বলে মোটামুটি ভালো লাগছে, খারাপ লাগে নাই, পুরনো স্মৃতিচারণ হয়েছে অনেকগুলা। সো স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি বলি, তোমাদেরকে অনেক ধন্যবাদ, কারণ তোমরা না থাকলে আসলে এই জায়গাতে আসা সম্ভব হতো না। অ্যান্ড হচ্ছে বা কোথাও বসে যে আমার কথা কেউ 1 ঘন্টা শুনবে, ভাই 1 ঘন্টা কেউ আমার কথা শুনতেছে, বা যারা এই মোমেন্টে আছে এই ভিডিওটার, সো তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো ভাষা কি আমার আছে? কারণ তারা এতটাই আমাদেরকে পছন্দ করে যে 1 ঘন্টা এই ভিডিওটা দেখছে, হয়তো সে এখান থেকে তার লাইফের কোনো কিছু ইমপ্রুভ করবে, বা আমার লাইফ থেকে কোনো কিছু ইনসাইট নিয়ে তার জীবনে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে, বা আমার কথা কোনো একটা কথা হয়তো সে লাইফে ফলো করার চেষ্টা করবে। সো এর থেকে বড় মানে পাওয়া জীবনে আমার মনে হয় না খুব কম কিছুই আছে। অ্যান্ড ইভেন যে কোনো জায়গায় এখন গেলে একজন না একজন স্টুডেন্ট পাওয়া যায় যে ভাই আমি এখন চিটাং ইউনিভার্সিটিতে পড়তেছি, আমি এখন অমুক ইউনিভার্সিটি পড়তেছি, আপনার ক্লাস করছিলাম ভাইয়া, আমি তো আইসিটিতে ফেল করতাম, আপনার ক্লাসগুলো করার মাধ্যমেই ভালো করছি, আমি ভাইয়া ফিজিক্স একদমই বুঝতাম না, আপনার ক্লাস করে সব কিছু বুঝছি। সো এই জিনিসগুলা প্রাপ্তিটা আসলে মানে লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। আর আমি আগেও বলছি যে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যা পাইছি, আমি মানে আল্লাহর প্রতি খুবই কৃতজ্ঞ, অ্যান্ড আমার স্টুডেন্টদের প্রতি অনেক কৃতজ্ঞ, যে এটা আসলে আমার কোনো দিন স্বপ্নেও চিন্তাভাবনা ছিল না যে আমি এত এত স্টুডেন্টদের ভালোবাসা পাবো। সো তোমাদের সবার প্রতি অসংখ্য ভালোবাসা তো আমার থাকবে, অ্যান্ড নাফিসকেও ধন্যবাদ তার সাথে ইনভাইট করার জন্য। তুই যে লাস্ট কথাগুলো বললি, দ্যাট ওয়াজ টাচিং মাই হার্ট। আমি আসলে এইভাবে বিলিভ করি কি, যেমন আমার 2টা প্লেলিস্ট আছে, এটা একদম রিসেন্ট প্লেলিস্ট, রানিং চলতেছে, বেশ ওদের অনেক ভালো সাড়া আছে। একটা প্লেলিস্ট হচ্ছে দ্য আলটিমেট সিলেবাস। থিওরিটা খুব সহজ, স্কুল কলেজের পড়াশোনা তো আমরা পড়ি, বাট আমাদের প্রত্যেককেই কিন্তু একটা সিলেবাস মহান আল্লাহ ধরাই দিয়েছেন। তো ওইটার প্রতি আমাদের অনুরাগ কতটুকু আছে, জ্ঞান কতটুকু আছে, সেটা তাদেরকে সার্ভ করা। সেকেন্ড হচ্ছে বারাকা উইথ স্টাডিজ। এটা হচ্ছে পড়ালেখাটা কিভাবে করলে এটা থেকে বেস্ট আউটপুট বা বারাকাটা পাওয়া যায়, যেটাকে বলে। দুইটারই থিওরামটা অনেকটা তোর মতোই। আমি এটাকে যদি আমার ভাষায় বলি, জিনিসটা এরকম যে এই যে ওরা 1 ঘন্টা দেখলো, তুই যদি নিজেকে বলিস যে তুই পডকাস্টের যোগ্য না ভাই, তাহলে তো আমার ক্যামেরার সামনে আসা উচিত না ওই হিসাবে। আমার থিওরি হচ্ছে এখান থেকে যদি ও জাস্ট 30 সেকেন্ডের একটা পিক করতে পারে এবং নিজের জীবনে একটা পজিটিভ চেঞ্জ আনতে পারে, আমার বিশ্বাস ওর যে দোয়াটা হচ্ছে, মহান আল্লাহ আমাদের লাইফে কিছু একটা চেঞ্জ করে দিবেন, বা এমন একটা প্রবলেম সলভ করে দেবেন যেটা হয়তো আমরা হিউম্যানলি পারতেছি না, বাট সৃষ্টিকর্তা আল্লাহ এটা আমাদের তাকদিরে চেঞ্জ করে রাখতেছে। দ্যাটস মাই মোটিভ, দ্যাটস অ্যাবাউট ইট। মানে এই পয়েন্টটা ছিল আর কি, যেখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে কন্টেন্ট স্ট্রিমে একটা চেঞ্জ আনা দরকার আমার। দ্যাটস অল অ্যাবাউট ইট ম্যান। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হেয়ার, অ্যান্ড আই গেস নেক্সটও যখন আমি আবার ইনভিটেশন দিব, তো এইভাবে করে আসবে যেন আগে বন্ধু। অবশ্যই অবশ্যই। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল পডকাস্ট। সবাইকে অনেক 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 ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা পডকাস্টে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।